নমস্কার, শুভ সন্ধ্যা। জন্মগতভাবে সব মানুষ স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদার অধিকারী। এই অধিকার সহজাত এবং আইনগত, সবার জন্য সমানভাবে প্রযোজ্য। অধিকারের সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ খুবই প্রয়োজন। এই বিষয় নিয়ে আমাদের আজকের আড্ডা। আমাদের খুব সৌভাগ্য, আমরা আজকে আমাদের সাথে পেয়ে গিয়েছি মিস্টার তীর্থঙ্কর মুখার্জিকে, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং চেয়ারম্যান জুডিশিয়াল কাউন্সিল। এছাড়াও ওর অনেক পরিচয় আছে, আমরা আস্তে আস্তে জানতে পারবো। স্বাগত আমাদের অনুষ্ঠানে তীর্থঙ্কর, আমরা সত্যি কৃতজ্ঞ আপনাকে। নমস্কার। আমরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এসেছি, যেটা অনেক আমার মতো আরো আমি মনে হয় অনেকেরই প্রশ্ন, যে এই বিষয়টা, এই যে মানবাধিকার বা হিউম্যান রাইটস আমরা বলি, সেইটার সম্বন্ধে যারা আমরা একদম সাধারণ মানুষ, তাদের একটু ধোঁয়াশা আছে বা বুঝতে পারি না সবটা নিয়ে। সেইটা নিয়ে আপনার সাথে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। তো শুরুতে একটু এই বেসিক বিষয়টা একটু শুনে নিই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনার এই পোডিয়ামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বা আমাকে কিছু ইনাউন্সিয়েশন করার। এটা আমার সেরেন্ডিপিটি, রিয়েলি ইটস মাই সেরেন্ডিপিটি। হিউম্যান রাইটস হচ্ছে একটা ইনহেরেন্ট রাইট, ইনহেরেন্ট, ইউনিভার্সাল। আমি তিনটে ভাগে বলবো: ইনহেরেন্ট, ইউনিভার্সাল এবং ইনএলিয়েনেবল রাইট। ইনএলিয়েনেবল কেন বলছি? হুইচ ক্যান নট বি টেকেন অ্যাওয়ে। এই হিউম্যান রাইটস এর যদি ব্যাপারটা আপনি যদি একটু অরিজিনটা দেখেন, সেখানে দেখা যাচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বা একটা রিলেন্টলেস অ্যাট্রোসিটি মানুষকে স্কুপড করেছে, মানুষকে ইন্টিমিডেট করেছে, সেই সময় মানুষ একটা শান্তি, একটা পিসের আশ্রয়ের জন্য তখন কি করলো, যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে 1948 এর 10th ডিসেম্বর একটা অ্যাডপশন হলো, যে অ্যাডপশনটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। সেখানে 30খানা আর্টিকেল আছে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য আর্টিকেল হলো এভরি হিউম্যান বিং বা অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস। এটা হচ্ছে আর্টিকেল 1, খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আর্টিকেল 1। আর্টিকেল 2তে আসছে কি, নো ডিসক্রিমিনেশন, মানে কোন রকম ভাবে আপনি কাস্ট বলুন, রেস বলুন, কোনো পলিটিক্যাল কালার বলুন, নর্মাল কোনো কালার বলুন, কোনো কিছুতেই আপনার ডিসক্রিমিনেশন করলে চলবে না। তাদের যারা যে সুবিধা, তারা যে ফ্যাসিলিটিস পাবে, সেই ফ্যাসিলিটিস কিন্তু উইদাউট ডিসক্রিমিনেশন তারা পাবে। খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট যদি আপনি দেখেন, সেই উল্লেখযোগ্য পয়েন্টটা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু পার্সোনাল লিবার্টি। এটা একটা হিউম্যান রাইটস এর কিন্তু, কারণ আপনার রাইট টু লাইফ, এই রাইটটা ভায়োলেট হচ্ছে কিনা, এটা কিন্তু বারবার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ বলা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এই ব্যাপারটা একটু তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় সাধারণ মানুষ গুলিয়ে ফেলি অ্যাকিউজড আর কনভিক্টেড পার্সনের মধ্যে। তা হিউম্যান রাইটস বলছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই প্রিজাম্পশন অফ ইনোসেন্স ব্যাপারটা বলছে যে মানুষ যতক্ষণ না অপরাধী প্রমাণ হচ্ছে, ততক্ষণ কিন্তু হি প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। অ্যাকিউজ মানেই কিন্তু সে অপরাধী নয়। আমি 420 কেসে আমাকে ইমপ্লিকেট করা হলো, আই মে বি ফলসলি ইমপ্লিকেটেড, তার মানে আমি ইমপ্লিকেশন হয়ে গেছি বলেই আমি অফেন্ডার নই, আমি অ্যাকিউজড, আই এম নট কনভিক্টেড। যতক্ষণ না চার্জ প্রুভড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কনভিক্টেড নই। হিউম্যান রাইটস কিন্তু সোশ্যাল সিকিউরিটি হয়ে যাচ্ছে। আমি একটু মাঝখানে বললাম যে অ্যারেস্ট যেটা হয় সেটা তো হয়ে যাচ্ছে, সেটা কাস্টাডিতেও থাকছে, তারপরে তো সমস্তটা চলে, বাকি হয়ে না। রেলিভেন্ট কোয়েশ্চেন করেছেন ম্যাডাম। প্রথম আমাদের জানতে হবে, আমরা যখন অ্যারেস্ট হচ্ছি বা পুলিশ কোনো একটা কারণে কাউকে থানায় ডেকেছে, সেটা দুভাবে ডাকতে পারে। যদি আমরা আর্নেস্ট কুমার জাজমেন্ট দেখি, সুপ্রিম কোর্টের রিমার্কেবল জাজমেন্ট, যে কাউকে তুমি যখন কারো এগেনস্টে কেস লজড হচ্ছে, তখন তাকে কিন্তু
প্রিভিয়াসলি 41A এখন হচ্ছে বিএনএস এ কনভার্ট হওয়ার পর 35(3) বিএনএস নোটিশ দিয়ে তোমাকে ডাকতে হবে। এটা হচ্ছে আর্নেস্ট কুমারের যে প্রিন্সিপাল বা আর্নেস্ট কুমার গাইডলাইন সুপ্রিম কোর্টের, ঠিক আছে? আচ্ছা মানে আচ্ছা তাকে তার অ্যারেস্টের কারণটা তোমাকে জানাতে হবে, আর হচ্ছে অ্যারেস্ট বেশ। করার আগে তাকে নোটিশ দিয়ে তোমাকে ডাকতে হবে। আইও যদি দেখা যায় 35(3) তে ডাকলো কোনো অ্যাকিউজড কে, আইও যদি স্যাটিসফাইড হয় যে এই অ্যাকিউজডের কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেসেসারি, তখন সে তাকে অ্যারেস্ট করবে। আবার আইও যদি মনে করে না ঠিক আছে 41A বা অধুনা 35(3) সে সাকসেসফুলি কমপ্লাই করেছে, তখন সে 41A বা 35(3) কমপ্লাইড বলে লিখে দেবে। পরবর্তীকালে অ্যাকিউজ তার লিবার্টি আছে, বেল ইজ দ্য ম্যাটার অফ রাইট অ্যান্ড জেল ইজ এক্সেপশন, তাহলে তার রাইট, বেল ইজ দ্য ম্যাটার অফ রাইট, সে বেলটা নিতে পারবে, সেখানে কোনো তার ইম্পেডিমেন্ট নেই। এবার অ্যারেস্টের ক্ষেত্রে হিউম্যান রাইটস এর একটা আলাদা ডেফিনেশন আছে। যখন আমি অ্যারেস্ট হচ্ছি তখন আমার কি কাটেল হচ্ছে, আমার এক্ষুনি বললাম না রাইট টু লাইফের সাথে আরেকটা কি বললাম, রাইট টু পার্সোনাল লিবার্টি। তাহলে একটা মানুষ যখন অ্যারেস্ট হচ্ছে তখন আমার পার্সোনাল লিবার্টি কাটেন্ড হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে whether my personal liberty has been curtailed with due process of law or not. যদি উইথ ডিউ প্রসেস অফ ল হয় তাহলে প্রশ্ন নেই, আর যদি উইদাউট ডিউ প্রসেস অফ ল হয় তাহলে কিন্তু এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। এই ভায়োলেশনের এগেনস্টেই আমাদের মতো অ্যাক্টিভিস্টদের কিন্তু লড়তে হবে, যারা স্ট্যাচুটারি বডি আছে তাদেরকে নিয়ে। আমরা তো একটা মাধ্যম, আমরা স্ট্যাচুটারি, অনেকে ইম্পারসোনেট করে। এখানে বলে রাখা দরকার ম্যাডাম যে হিউম্যান রাইটস এর নামে কিন্তু সারা দেশ জুড়ে একটা ইম্পারসোনেশন চলে। আচ্ছা কোনো কোনো অর্গানাইজেশন তারা মেয়ারলি এনজিও, তারা কিন্তু ওই কমিশন, কাউন্সিল, এইরকম স্ট্যাচুটারি বডি বলে নিজেদেরকে পরিচয় দিয়ে নিজেদেরকে ইম্পারসোনেট করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু ইম্পারসোনেশন। আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি বলে দিতে চাই, যারা যারা শুনছেন অডিয়েন্সদের বলতে চাই যে এই রকম মানুষের ফাঁদে পড়বেন না। দে আর চিটার, দে আর ইম্পারসোনেটর, দে আর ইম্পারসোনেটিং দেমসেলফ অ্যাজ হিউম্যান রাইট মেম্বার অফ হিউম্যান রাইট কাউন্সিল। না, নয়, আমরা হিউম্যান রাইটস ডিফেন্ডার, আমরা কর্মী, আমরা অ্যাক্টিভিস্ট, বাট আমরা কিন্তু কোনো স্ট্যাচুটারি বডি নই। আমরা স্ট্যাচুটারি বডির কাছে প্রত্যেকটা স্টেটে একটা স্ট্যাচুটারি বডি থাকে, স্টেট হিউম্যান রাইটস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বা যে কোনো স্টেটে আছে। আরেকটা স্ট্যাচুটারি বডি সেন্ট্রালি থাকে যেটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। আচ্ছা, তাহলে আমরা যারা ডিফেন্ডার তারা যদি কোনো রকম ভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হয় যে কোনো ভাবে, আমরা সেই বার্তাটা কিন্তু স্ট্যাচুটারি বডির কাছে পৌঁছে দেব। আমরা যে কোনো কাজ করব স্ট্যাচুটারি বডির সাহায্য নিয়ে। আমরা অ্যাজ হুইসেল ব্লোয়ার আমরা কাজ করব, আমরা সোসাইটিতে অ্যাজ হুইসেল ব্লোয়ার কাজ করে যে কোনো টাইপের ভায়োলেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন, এনি কাইন্ড অফ ইনজাস্টিস প্রিভেলিং এট সোসাইটি, তার এগেনস্টে ভয়েস রাইজ করব অ্যাজ হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং স্ট্যাচুটারি বডি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির সহযোগিতা নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে যদি এরকম ভায়োলেশন বা এরকম কোথাও হচ্ছে আপনারা খবর পান বা জানেন, তখন আপনারা সেখানে হস্তক্ষেপ করবেন এবং সেটাকে কাউন্সিলের কাছে নিয়ে যাবেন এবং লয়ের কাছে নিয়ে যাবেন এবং সেই সাহায্যটা আপনারা করবেন। আমরা সেই সাহায্যটা করব যাতে মানুষ জাস্টিস পায়, জাস্টিস যাতে ডিলেইডও না হয়, জাস্টিস যাতে ডিনাইডও না হয়, দুটো জিনিসই আমাদের দেখা উচিত। এই দুটো জিনিস দেখা উচিত এবং আমরা সেই জন্য আমার অর্গানাইজেশন BAHRS ন্যাশনালিস্ট ফোরাম, আমার কাজই কিন্তু, আমার ট্যাগলাইনটাই হচ্ছে অ্যাক্সেস জাস্টিস টু অল। আমি সব রকম মানুষ যাদের সো কল্ড আমরা কমন পিপল বলি, একটু ভালো ভাষায় র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য কান্ট্রি বলি, তাদেরকে জাস্টিস পৌঁছে দিতে হবে। সমস্ত মানুষকে লিগালি অ্যাওয়্যার করতে হবে, তাদেরকে লিগালি অ্যাওয়্যার করতে হবে। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের এটা সব থেকে বড় কাজ, তাদেরকে লিগালি অ্যাওয়্যার করা। আপনার অধিকারটা জানুন। আপনি কাউন্সিলরের কাছে যাচ্ছেন, আপনি MLA এর কাছে যাচ্ছেন, তারা অ্যাজ ইফ এমন করছে যে তারা ধরুন কোনো আপনাকে বেনিফিটস দিচ্ছে, সেই বেনিফিটটা তাদের পয়সায় যেন দিচ্ছে, মানে তারা আপনাকে দয়া করছে। আপনিও গিয়ে কাউন্সিলরকে অয়েলিং করছেন, MLA কে অয়েলিং করছেন, কারণ আপনার যেটা হচ্ছে একটা ল্যাক অফ লিগাল নলেজ। আপনি যখন ট্যাক্স দিচ্ছেন, উই আর গিভিং ট্যাক্স, সো উই আর এন্টাইটেলড টু গেট বেসিক অ্যামেনিটিস ফ্রম দেম। দে আর পিপল রিপ্রেজেন্টেটিভ, দে হ্যাভ বিন ওয়ার্কিং আন্ডার দ্য সেকশন অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। তাহলে তারা বাধ্য, তারা
দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে অনুযায়ী তারা বাধ্য আপনার জন্য কাজ করতে, তারা জনপরিষেবা দিতে বাধ্য। জনপ্রতিনিধি আইন অনুসারে তারা জনপরিষেবা দিতে বাধ্য। আপনি ঠিক ট্যাক্স ঠিক দিচ্ছেন, আপনি বেসিক অ্যামেনিটিস পাওয়ার এন্টাইটেল, হুম। যোগ্য। তাহলে আমি একদমই তাই। ভিক্ষা করব কেন? যেখানে আমার অধিকার, যেটা আমার রাইট, সেই রাইটটা আমি ঠিক তাকে তেল দেওয়া, তাকে অয়েলিং করারও দরকার নেই, তার কাছে না না, বেগিং করারও আসলে দরকার নেই। আমাদের ভাই বুঝতেই আমার এটা রাইট, বেশ। ইউ হ্যাভ হিট দ্য বুলস-আই, হ্যাঁ ইউ হ্যাভ হিট দ্য বুলস-আই। হ্যাঁ, আমাদের বুঝতেই খানিকটা ভুল হয় যে আমরা কখন, ওটাই আমি প্রথমেই প্রশ্ন করলাম যে কখন যাব, কোথায় যাব, সেইটা আমাদের একটা জানার ভুল হয়ে থাকে। সেটার জন্যই এরকম আর কি সমস্যাগুলো আমাদের মধ্যে আসে। তো আচ্ছা, এখন তো আমি দর্শককেও বলে দিচ্ছি যে আমি নিচে ফোন নাম্বার শেয়ার করেছি তীর্থঙ্কর স্যারের, তো সেখানে যোগাযোগ করা যেতে পারে। কারণ এই কাজটা উনি এত ভালোভাবে করছেন, আমি জানি, যেহেতু ওনাকে অনেক কাছ থেকে জানি, সেটা তো অবশ্যই মানে যোগাযোগ করবেন। কেউ যদি কখনো মনে হয় যে বিপদে পড়েছেন বা কিছু, আমি ওনার পারমিশন নিয়েই ওনার ফোন নাম্বার এখানে শেয়ার করেছি, যোগাযোগ করবেন। অবশ্যই আমি শিওর যে সাহায্য অবশ্যই পাওয়া যাবে। কারণ এই লিগ্যাল বিষয়গুলো না আমরা ভয়ও পাই খানিকটা, এক্স্যাক্টলি যে এক্স্যাক্টলি। হ্যাঁ যে আমি যাব না, কি হবে, সেই সব ভয়গুলো মানুষের মধ্যে আছে, থাকে, বেসিক জিনিসগুলো। তো সেইটার একটা বিষয়। তো এবার আমি যেটা আরেকটু জানতে চাইবো, এটা তো মানে এই যে রাইটস যেটা বলছেন, তার তো অনেকগুলো নীতি রয়েছে, অনেক রকমের নীতি এক্স্যাক্টলি রয়েছে, এক্স্যাক্টলি নির্ধারিত করা এক্স্যাক্টলি রয়েছে নীতি। তো এক্স্যাক্টলি। সেইটা, হ্যাঁ, যেটা একদম আমরা মানে বলি সবসময় যে নারীদের জন্য, শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য এই জিনিসগুলো কি কি আছে, এবং কি তারা কখন যেতে পারে, নারী নির্যাতন বলুন বা হুম হুম আরো হুম নারীদের জন্য তো অনেক রকমের বোধহয় রয়েছে, 2-3 হুম রকমের হুম হুম। বিষয় নিয়ে আছে আর কি, সামাজিক পরিস্থিতি, পারিবারিক, সব রকমই আছে। তো সেইটা নিয়ে একটু বলুন, এবং তারপরে আসছি আবার মানে যেটা এখন ভীষণ ভাবে প্রাসঙ্গিক আর কি, 498 তো সেটাতে আসবো। একটু একটু Right. ও, যদি বলেন এই বিষয়টা। নারীদের ক্ষেত্রে বলতে গেলে আমি দুভাবে বলবো। একটা হচ্ছে আমরা যেটা কাজ করছি, যেটা হচ্ছে হুম কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যেটা হচ্ছে ইন দ্য নেম অফ হিউম্যান ট্রাফিকিং বা ইমোরাল ট্রাফিকিং আমরা বলি। সেখানে মোস্ট সাসেপ্টেবল আমরা যদি দেখি, সেখানে উইমেন হুম এবং চাইল্ড, তারা মোস্ট হুম সাসেপ্টেবল। আমাদের হুম বর্ডার অ্যাডজাসেন্ট এরিয়া হয়, পশ্চিমবঙ্গ বর্ডার অ্যাডজাসেন্ট এরিয়া হয়, এই হিউম্যান ট্রাফিকিং বা ইমোরাল ট্রাফিকিং এর ঘটনা কিন্তু ইজ ইন ফুল সুইং, এবং মেয়েরাই মূলত হুম সব থেকে সাসেপ্টেবল, এবং অবশ্যই চাইল্ড, যারা শিশু, তারা এই হুম এই হুম ফ্লেশ ট্রেডিং বলুন বা এই ইমোরাল ট্রাফিকিং বলুন, এর এগেনস্টে কিন্তু আমাদের অর্গানাইজেশন, আবার বলছি, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সাথে নিয়ে আমরা চলছি। আপনাদের হুম ক্ষেত্রে আমি এই আপনাদের প্ল্যাটফর্মে আমি একটা কথা বলি, বিভিন্ন প্ল্যাটফর্মে বলি, আপনাদের প্ল্যাটফর্মেও বলছি অ্যাওয়ারনেসের জন্য, যে হুম, আপনারা নেট ইউজ করুন, জালে পা দেবেন না। এটা খুব তাৎপর্যপূর্ণ ঠিক। কথা। যে আপনারা, দেখা যাচ্ছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুক এখন ফেক বুকে পরিণত হয়েছে, বিভিন্ন ইম্পারসোনেটর তাদের বিভিন্ন প্রোফাইল খুলে দেখা যাচ্ছে বিভিন্ন পরিচয়ে আপনাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। এই হুম বন্ধুত্ব হুম করার চেষ্টাটাই কিন্তু প্রথম ফাঁদ। তারা এবার হুম সেকেন্ড ফাঁদটা কি? সেকেন্ড ফাঁদ হচ্ছে আপনাকে বিভিন্ন গ্রামগঞ্জে দেখা যায় আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের জন্য একটা হুম পভার্টি লেভেল হুম কিন্তু বেশ, মানে একটা পার্সেন্টেজ বেশি, যাদের পিকুনিয়ারি কন্ডিশন কিন্তু বা ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো নয়, এর হুম হুম অ্যাডভান্টেজ নিয়ে দেখা যাচ্ছে কি তাদেরকে জব অফার করা। এই জব অফারের মধ্যেই কিন্তু স্লেভারি লুকিয়ে আছে। হিউম্যান রাইটস হুম কিন্তু এই যে স্লেভারি, এর এগেনস্টে ভয়েস রেইজ করে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুযায়ী এই স্লেভারির হুম হুম এগেনস্টেও কিন্তু হিউম্যান রাইটস কিন্তু তার ভয়েস রেইজ করে। তাহলে এই স্লেভারি এগেনস্টে, সেই স্লেভারি ডিজিটাল ফর্মেই হোক, সেই স্লেভারি মোরাল ট্রাফিকিং এর মাধ্যমেই হোক, সেটার হুম হুম এগেনস্টে কিন্তু আমরা যারা ডিফেন্ডার, তারা ভয়েস রেইজ করি। আপনারা কিভাবে সতর্ক হবেন? আপনারা কোন রকম অচেনা মানুষের সাথে নিজের পার্সোনাল ডিটেলস শেয়ার করবেন না। কোন রকম চাকরির যদি আপনাদের প্রলোভন দেখায়, বাইরে চাকরি বিভিন্ন জায়গায়, সেখানে আপনাদের সার্কামস্পেক্ট হতে হবে। সেই বিষয়ে সমস্ত খবরাখবর পুঙ্খানুপুঙ্খভাবে নিতে হবে। আপনি যে লোকাল থানার ইনহ্যাবিটেন্ট, সেই লোকাল থানায় গিয়ে তার ওসিকে অথবা সেখানে ডিউটি অফিসারকে বা এসএইচও, অনেক জায়গায় পশ্চিমবঙ্গের বাইরে ওসিকে এসএইচও বলে,
হ্যাঁ, এসএইচওর পরামর্শ নিতে হবে, পরামর্শ নিয়ে জানতে হবে যে আমাকে যে জব অফার করা হচ্ছে সেটা লেজিটিমেট কিনা, সেটা রেলিভেন্ট কিনা, এই জব অফারের মাধ্যমে আমি কোনো ফাঁদে পড়ছি কিনা। শুধুমাত্র ম্যানুয়াল নয়, এখন তো সাইবার ফ্রডও হচ্ছে, আমি কোনো সাইবার ফ্রডের শিকার হচ্ছি কিনা, আমি ডিজিটাল স্লেভারির শিকার হচ্ছি কিনা। আপনি জানেন বিভিন্ন জায়গায় এইভাবে চাকরি দেওয়ার নাম করে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম প্রভৃতি জায়গায় বিভিন্ন শিক্ষিত মানুষদেরকেও তারাও কিন্তু ফাঁদে পড়ে যাচ্ছে। তারা সেখানে গিয়ে তাদের পাসপোর্ট, ভিসা সব কনফিসকেট করা হচ্ছে, করে তারা কিন্তু ডিজিটাল স্লেভে পরিণত হচ্ছে। এই যে ডিজিটাল অ্যারেস্ট, যেটা নিয়ে প্রধানমন্ত্রী তার ভয়েস রেইজ করলেন তার মন কি বাতে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বললেন আমাদের ইন্ডিয়ায় ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কনসেপ্ট নেই। এই ডিজিটাল অ্যারেস্টের নামে কিন্তু কোটি কোটি টাকার প্রতারণা 2023, 24, 25 অর্থবর্ষে হয়েছে। কোটি কোটি টাকার প্রতারণা, এবং প্রতারকরা মিউল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে সেই টাকাগুলো আপনার আমার কষ্টার্জিত পয়সা চলে যাচ্ছে, আমার ইকোনমি, দেশের ইকোনমি ধ্বংস করে সেই টাকা কিন্তু চলে যাচ্ছে চীনে। সেইখানে আমার ইকোনমি ধ্বংস করে বেনিফিটেড হচ্ছে কিন্তু লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম বা চীনের মতো দেশগুলো। তাহলে আমাদেরকে কিন্তু দেখা দরকার যে এই যে ডিজিটাল অ্যারেস্ট কিন্তু বলে আমাদের ইন্ডিয়াতে কোনো কনসেপ্ট নেই। আপনাকে যদি বলে কেউ ফোন করে যে আপনার নামে অমুক কেস হয়েছে, আমি অমুক থানা থেকে বলছি, অমুক থানার অমুক অফিসার বলছি, ভিডিও কলের মাধ্যমে একটা পুরো থানার অ্যাটমসফিয়ার আপনি দেখতে পাচ্ছেন, থানা যেরকম হয় সেরকম, আপনি পুলিশের এমব্লেম যেরকম হয় সেরকম দেখতে পাচ্ছেন, দেখে বলছে ইউ আর আন্ডার ডিজিটাল অ্যারেস্ট, আপনার মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হলো, আপনার পার্সোনাল লিবার্টি কাটেল করা হলো ডিজিটালি। এগুলোকে বিলিভ করবেন না। আপনারা সঙ্গে সঙ্গে এরকম ঘটনা ঘটলে লোকাল থানায় জানান বা লোকাল এসপি কে জানান, ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নিন, অথবা আমরা যারা হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে কাজ করি তাদের সাহায্য নিন, তাদের থেকে পরামর্শ নিন। তাহলে আপনি নারী সুরক্ষার ব্যাপার বললেন, এখানে কিন্তু নারীরাও এই ফাঁদে পড়ছে, এই জায়গায় ফাঁদে পড়ছে। শুধুমাত্র যে তাদের কনজুগাল লাইফে প্রবলেম হচ্ছে তা নয়, প্রবলেম কিন্তু ইমোরাল ট্রাফিকিং এর মাধ্যমে তাদের প্রবলেম হচ্ছে, যেটা মূলত বর্ডার সংলগ্ন। ওয়েস্ট বেঙ্গলে প্রবলেম আরো বেশি, কারণ ওয়েস্ট বেঙ্গল বর্ডার অ্যাডজাসেন্ট এরিয়া, সেই কারণে ট্রাফিকিং এর প্রবলেম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক বেশি, অন্যান্য রাজ্যের তুলনায় ট্রাফিকিং এর ব্যাপার, হিউম্যান ট্রাফিকিং বা ইমোরাল ট্রাফিকিং ওয়েস্ট বেঙ্গলে বেশি, আর মেয়েরাই কিন্তু এর ফাঁদে বেশি পড়ছে। তাই জন্য এটা সতর্ক হওয়ার কিন্তু সময় এসেছে, এই সতর্ক হওয়া দরকার, এইটা ব্যাপার। আরেকটা যেটা আপনি বলছিলেন যে 498 এর মেনাস নিয়ে যেটা বলছিলেন, দেখুন 498 এ বা অধুনা যেটা 498 এ আইপিসি বা অধুনা যেটা কনভার্ট হয়ে বিএনএস 85 বিএনএস হয়েছে, সেখানে কিন্তু মেয়েদের কথা, মেয়েদের প্রোটেকশনের কথা মাথায় রেখে ফর দ্য সেক অফ উইমেন তারা এই আইনটা এনেছে, যাতে তারা কোনো অ্যাট্রোসিটির শিকার না হয়, তারা কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না হয় এই ব্যাপারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 85 বিএনএস বা 498 এ আইপিসি সব ক্ষেত্রে হচ্ছে বলছি না, জেনুইন অনেক কেস হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এর মিসইউজ হচ্ছে। সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলছে যে ইন অর্ডার টু রিগ দ্য ভেঞ্জেন্স, ইন অর্ডার টু রিগ দ্য ভেঞ্জেন্স মানে আমি দর্শকদের বোঝার সুবিধার জন্য বলছি, মানে প্রতিশোধ নেওয়ার জন্য। ইন অর্ডার টু রিগ দ্য ভেঞ্জেন্স অ্যাম্পল উইমেন ইমপ্লিকেটেড ফলসলি তারা ইমপ্লিকেট করছে, বিভিন্ন কেস ইমপ্লিকেট করছে এগেইনস্ট দেয়ার হাজব্যান্ড অ্যান্ড হাজব্যান্ডস ফ্যামিলি, মানে হাজব্যান্ডস অ্যান্ড হাজব্যান্ডস ফ্যামিলিজ হ্যাভ বিন ফলসলি ইমপ্লিকেটেড বাই দোজ উইমেন in order to rig the vengeance, জাস্ট প্রতিশোধ স্পৃহা, তাদের যে প্রতিশোধ স্পৃহা, সেই প্রতিশোধ স্পৃহাটা চরিতার্থ করার জন্য হাজবেন্ডের, বা দেখা যাচ্ছে হাজবেন্ড খুব মানে রোলিং ইন আ ডো, যেটাকে আমরা বলি রিচ, ভেরি রিচ, তাহলে সেখানে দেখা যাচ্ছে তাকে আমার ফাঁসাতে হবে, তাকে ফাঁসালে একটা আমি ওয়ান টাইম সেটেলমেন্ট করে অ্যালিমনি নিতে পারবো, অথবা মান্থলি একটা মেনটেনেন্স আমরা পেতে পারবো। শুধুমাত্র সেইটা করার জন্য দেখা যাচ্ছে কি তার নির্দোষ, তার ইনোসেন্ট ফ্যামিলি, সে শুধু নয় তার ইনোসেন্ট ফ্যামিলি দেখা যাচ্ছে সেক্ষেত্রে সাফার হচ্ছে। তেমন যখন এর দুটো অ্যাসপেক্ট আছে, এটা যেমন ভালো দিক, যেমন 498 এ বা 85 বিএনএস এর মাধ্যমে মহিলারা সুবিচার পাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 498 এ বা 85 বিএনএস এর একটা মিসইউজ হচ্ছে। এটা সুপ্রিম কোর্ট বারবার করে তার সাইটেশনে কিন্তু বলেছে, অনারেবল সুপ্রিম কোর্ট বারবার করে এই কথাটা বলেছে।
এটার যেটা শুনেছিলাম যে মানে ফাইল করার সঙ্গে সঙ্গে নাকি মানে ইমিডিয়েট অ্যারেস্ট, বিষয়টা হুম, কি তাই? হুম। মানে যার এগেনস্টে কেস হবে আগে তাকে আগে অ্যারেস্ট করবে, তারপরে মানে কোনো কথাই শুনবে না বা কিছু এরকম ধরনের হ্যাঁ, আগে আগে এটা বিষয়? প্রিভিয়াসলি এটা হতো, কিন্তু হুম আর্নেস্ট কুমারের জাজমেন্টের পর থেকে হুম সেখানে বলাই হয়েছিল যে যদি কোনো কেস তার কারো এগেনস্টে লজ হয়, এফআইআর লজ হয়, তখন তাকে একটা বিলো 7 ইয়ার্স হুম পানিশমেন্টের ক্ষেত্রে 41A নোটিস, সার্ভিং 41A নোটিস অর হুম 35(3) BNS এখন ইজ ম্যান্ডেটরি। হুম হুম মানে আরবিট্রারি আচ্ছা। অ্যারেস্ট করা, আগে আরবিট্রারি অ্যারেস্ট কিন্তু হতো। হুম হুম আগে আরবিট্রারি মানে আপনার পার্সোনাল লিবার্টি কাটেলড হচ্ছে, যেটা আমি বললাম হিউম্যান রাইটস এর ব্যাপার এখানে চলে আসছে, আপনার পার্সোনাল লিবার্টি কাটেলড হচ্ছে উইদাউট ডিউ প্রসেস অফ ল। কিন্তু আর্নেস্ট কুমারের জাজমেন্টের পর, যেটা আর্নেস্ট কুমার গাইডলাইন্সও আমরা বলি, তারপরে কিন্তু ব্যাপার সিনারিওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। সেখানে আচ্ছা। পরিষ্কারভাবে এই গাইডলাইন ফলো করতে বলা হলো পুলিশ অথরিটিকে, হুম যে আপনাদের হুম যদি কারোর এগেনস্টে এফআইআর লজ হয় এবং সেটা বিলো 7 ইয়ার্স পানিশমেন্ট হয়, হুম সেই ক্ষেত্রে সেই সমস্ত সেকশনস গুলোর ক্ষেত্রে কিন্তু 41A নোটিস সার্ভিং এটা ম্যান্ডেটরি। অ্যাকিউজড কে আপনার 41A নোটিস, আর এখন যেটা কনভার্ট হয়ে 35(3) BNS হয়েছে, সেটা সার্ভিং হুম কিন্তু হুম ম্যান্ডেটরি। আচ্ছা আচ্ছা, তবু তবু খানিকটা আর কি। খানিকটা রিলিফ হয়েছে। এবার অনেকে মানে না, এবার অনেকে যদি মানে না মানে, যদি পুলিশ সেখানে ওভার অ্যাকশন করে, যেমন পুলিশের ইনঅ্যাকশনের জন্য 226 আর্টিকেল 226 এ আমরা রিড করতে পারি ক্যালকাটা হাইকোর্টে, অথবা আর্টিকেল 32-তে আমরা সুপ্রিম কোর্টে পুলিশের এগেনস্টে রিড করতে পারি। আর্টিকেল হুম হুম 226 ফর হাইকোর্ট, আর্টিকেল 32 আচ্ছা ফর অনারেবল সুপ্রিম কোর্ট আমরা করতে পারি। যখন আচ্ছা। পুলিশ কোন ক্ষেত্রে তার ল্যাকাডেসিক্যাল অ্যাপ্রোচ শো করে, অথবা হুম হুম অর্থাৎ ইনঅ্যাকশন শো করে, মানে দে আর সিটিং টাইট ওভার হুম দ্য হুম ম্যাটার, হুম অথবা তারা যদি হুম 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 প্রোঅ্যাক্টিভ হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু সেখানে পুলিশের ওই প্রোঅ্যাক্টিভনেস এর জন্য আমরা রিট ফাইল করতে পারি অনারেবল হাইকোর্টে আচ্ছা 226 আচ্ছা। আর্টিকেল 226 এ, অথবা অনারেবল সুপ্রিম কোর্টে আমরা ওটা আর্টিকেল 32-তে রিট ফাইল করতে পারি। হুম 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 এখানে বলে রাখা কিন্তু দরকার, আমার লোয়ার মনে হয় কোর্ট গুলো এরকম। কিন্তু নন কনস্টিটিউশনাল হ্যাঁ কোর্ট, আর হাইকোর্ট হ্যাঁ সুপ্রিম কোর্ট এগুলো কনস্টিটিউশনাল কোর্ট। মানে আপনি কনস্টিটিউশনাল রেমেডির জন্য কিন্তু আপনাকে অ্যাপেক্স কোর্টে আসতে হবে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আসতে হবে। আসতে হবে। হুম হুম এইটাই হয়ে যায় আমাদের মতো সাধারণ মানুষের সবচেয়ে মুশকিল, মানে আমরা ঠিক কতটা কি করতে পারি সেটা আমার মনে হয় এই একটু মানে কিভাবে জানানো যাবে লোকজনকে আমি জানি না, কারণ আমাদের মতো সাধারণ মানুষরা আমরা একটু ভয়েই থাকি ল ইত্যাদি প্রভৃতি এসব নিয়ে। সেইখানে যে না, এই সব বিষয়গুলো নিয়ে যদি আমরা যাই আমরা তাহলে সাহায্য পাবো এবং মানে এর থেকে বেরোনোর অনেক উপায় আছে, সেই জিনিসগুলো একটু বোধহয় মানে কোনোভাবে জানানোটা দরকার। আপনারা তো করছেনই, মানে আপনারা তো একদম। সোশ্যাল ওয়ার্ক করছেন ভীষণ ভাবে, তো সেটাও একটা আহ, মানে আমরা ভীষণ হিউম্যান রাইটস ডিফেন্ডাররা প্রশংসনীয় যেটা ব্যাপার। বলি, ম্যাডাম, একটা হুম কথা আমরা বলি ল্যাটিনে, যেটা হুম হচ্ছে ফিয়ার জাস্টিস হিয়ার রুয়াট কেলাম। তার মানে হচ্ছে লেট জাস্টিস বি ডান দো দা হেভেন ফল। হুম হুম আমরা বলি, এবং আমাদের এই কথার মাধ্যমে শুধু নয়, আমরা আমাদের কাজের মাধ্যমেও আমাদের অর্গানাইজেশন জুডিশিয়াল কাউন্সিল এবং হিউম্যান রাইটস বিএইচআরএস এই হুম হুম হুইসেল ব্লোয়ার, যেটা আমি বললাম হুইসেল ব্লোয়ার বা ডিফেন্ডার, একটা ব্রিজের মতো কাজ করা। কাজ মানুষ করছেন। এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির মাঝে আমরা একটা ব্রিজের মতো কাজ করি। যদি কোনো হুম কারো হুম ইনকনভিনিয়েন্স ফিল করে ইন কানেকশন উইথ এনি লিগাল ইস্যু, দে শুড গেট হুম ইন টাচ হুম উইথ মি। আমি আবার বলছি, এটা আমি লিগাল অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কারণ আমার এটা অ্যাডভোকেটস অ্যাক্ট অনুসারে পরিপন্থী। আমি এটা বলছি হুম একেবারে ফ্রি অ্যাডভাইস, এর জন্য আপনাদেরকে কোনো রেমুনারেশন দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। এটা আমি অ্যাডভোকেট সত্তা থেকে নয়, আমার হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে যে সত্তা আছে সেই সত্তা হুম থেকে হুম বলছি। যদি কোনো রকম ইনকনভেনিয়েন্স আপনারা ফিল করেন ইন কানেকশন উইথ এনি লিগাল ম্যাটার, বা আপনারা মনে করছেন আপনাদের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আপনারা সেইভাবে আপনাদের ভয়েসটাকে রেইজ করতে পাচ্ছেন না, আপনার হুম হয়ে হুম আমি আমার ভয়েসটাকে রেইজ করব র্যাঙ্ক ঠিক। এন্ড ফাইলের হয়ে। এটাই তো একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এটাই একজন অ্যাডভোকেটের প্রাইমারি ডিউটি হওয়া উচিত, যে একদম। অন্যের হয়ে, যে সে ভয়েসটা রেইজ করতে পারছে না, তার হয়ে, সেই র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য কান্ট্রির হয়ে আমি যাতে ভয়েস রেইজ করতে পারি, তাকে জাস্টিস পাইয়ে দিতে আমি যেন হুম হুম একজন, যদি আপনি বলেন একজন বোনাফাইড আপনি তো সিটিজেন করছেনই। হিসাবে হ্যাঁ কাজ করতে পারি। হ্যাঁ এইটুকুই, যে হ্যাঁ আপনি তো যে কোনো ভীষণ ভাবে করছেন এই কাজটা। ম্যালাফাইড ইন্টেনশনাল পার্সনদের ক্ষেত্রে এগেনস্টে আমাদের লড়াই,
আমরা যারা বোনাফাইড সিটিজেন আছে সেই বোনাফাইড সিটিজেনের যাতে হিউম্যান রাইটস থেকে তারা তাদের যেটা প্রাপ্য অধিকার সেটা থেকে তারা ডিপ্রাইভ না হয়, সেই জন্যই আমাদের লড়াই, এবং তাদেরকে সেই অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমাদের সারা দেশ জুড়ে আমি আছি, আমার টিম মেম্বার্সরা আছে, তারা হুইসেল ব্লোয়ার বা ডিফেন্ডার বা ব্রিজ যেভাবেই বলুন তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর যেটা সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে লিগাল অ্যাওয়ারনেস এর অভাব আমাদের মানুষের মধ্যে, সেই জন্য আমরা বিভিন্ন ভাবে আমরা আমরা লিগাল সেমিনার করে যতটা লিগাল অ্যাওয়ারনেস এর জন্য আপনাকে এলএলবি করতে হবে না, এলএলএম করতে হবে না, বা আপনাকে প্রফিশিয়েন্ট লয়ার হতে হবে না। লিগাল অ্যাওয়ারনেস এর জন্য যে বেসিক কিছু গাইডলাইন্স দরকার সেই গাইডলাইন্স গুলো আমরা নিরন্তর রিলেন্টলেসলি চেষ্টা করি বিভিন্ন জায়গায়। যেমন আমরা রিসেন্ট মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় জলঙ্গি থেকে শুরু করে ভগবানগোলা থেকে শুরু করে বেলডাঙ্গা থেকে রেজিনগর থেকে শুরু করে বা মালদার বিভিন্ন প্রান্তে রতুয়া থেকে শুরু করে বৈষ্ণবনগর সম্ভবত করেছিলাম, কালিয়াচকে ফেক কারেন্সির এগেনস্টে ইংলিশ বাজারে আমরা কিছু প্রোগ্রাম করেছিলাম, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করা বিভিন্ন জায়গায়, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাধিকাপুর বলে বর্ডার সংলগ্ন এরিয়া, রায়গঞ্জের ওখানে রাধিকাপুর বর্ডার সংলগ্ন, ওখানে আমরা ইমোরাল ট্রাফিকিং এর যে মেনাস গুলো আছে সেগুলো নিয়ে মানুষকে বুঝিয়েছিলাম, মানে প্রিভেনশন অফ ইমোরাল ট্রাফিকিং, সেই ব্যাপারে আমরা সেমিনার করেছিলাম। আরো কিছু কিছু আপনি এর মধ্যে বললেন যে বয়স্ক মানুষ বা বাচ্চাদের জন্য কি রেমেডিস গুলো আছে আপনি বলার মধ্যে বললেন। দেখুন এখানে দুটো রেমেডি কিন্তু রয়েছে। হিউম্যান রাইটস এ যেটা বললাম যে 30টা আর্টিকেল আছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ, তার মধ্যে রাইট টু এডুকেশন কিন্তু একটা, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু এভরি চিলড্রেন ফ্রম 6 to 14। এই ব্যাপার নিয়ে আমরা যে প্রত্যেকটা শিশুর কাছে যেন তাদের তাদের পেনটা যেন তাদের AK-47 হয়, এইটা চেষ্টা, যে তারা কোন রকম ভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, শিক্ষার আলো থেকে বঞ্চিত হলে। আজকে ভয় বলুন, এই যে ভয় ভীতি কেন হয়? যে কোনো বিষয়ে আমরা যদি না জানি তাহলেই ভয় ভীতি হয়। তাহলে শিক্ষা কি করতে পারে? শিক্ষা সেইটাকে ইরাডিকেট করতে পারে। শিক্ষার আলো দিয়ে, জ্ঞানের আলো দিয়ে আপনি আপনার সেই যে ভয়, সেই যে ইন্টিমিডেশন, সেগুলো দূর করতে পারেন কিন্তু জ্ঞানের আলো দিয়ে। এডুকেশন কিন্তু এই ব্যাপারে আপনাকে এনলাইট করতে পারে। তাহলে এডুকেশনটা কিন্তু নেসেসারি। এবং যারা গরিব মানুষ, যাদের ইকোনমিক কন্ডিশন, পিকুনিয়ারি কন্ডিশন সেরকম ভালো নয়, যারা রোলিং ইন ডো নয়, তারা যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, তারা তাদের এই হিউম্যান রাইটস থেকে তারা যাতে বঞ্চিত না হয়, সেটা কিন্তু দেখা উচিত। সেই জন্যই কিন্তু রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি দুটো শব্দ কিন্তু মনে রাখতে হবে। এডুকেশনটা যাতে ফ্রি হয় এবং কম্পালসারি হয় ফর এভরি চিলড্রেন ফ্রম 6 to 14। এটা, এবং আমরা বিভিন্ন যে প্রাইমারি স্কুলগুলো আছে, সিবিএসসি, আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যারা শিক্ষার নামে মূলত ব্যবসা করছেন এক্সরবিটেন্ট স্কুল ফিস নিয়ে, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে গরিব মেধাবী ছাত্রদের জন্য একটা যাতে কনজারভেশন করে, কারণ তারাও কিন্তু একটা 10% 15% কনজারভেশন করবে, করে গরিব ছাত্রদের পড়াবে, এই শর্তেই কিন্তু তারা অ্যাফিলিয়েশন পায়। এবং খ্রিস্টান মিশনারির কিন্তু কনসেপ্টই ছিল যে খ্রিস্টান ধর্মের প্রোপাগান্ডা করা, এটা কিন্তু ইয়ে করা, এবং যাতে যারা নিডি ছেলে মেয়ে আছে তাদেরকে আরো বিভিন্ন ভাবে সাহায্য করা। কিন্তু এখন কনভেন্টের ব্যাপারটা বদলে গেছে, এখন কনভেন্টও কিন্তু ইকোনমিক বেনিফিট, মানে শিক্ষা স্বাস্থ্য দুটো হট কেকের মতো হয়ে গেছে, এবং তারা শুধুমাত্র পরিষেবা দেওয়ার থেকে তারা তাদের ইকোনমিক বেনিফিট কতটা হবে সেই ব্যাপারে তারা চিন্তা করছে। মানে এটা ছাড়া প্রাইভেট স্কুল, প্রাইভেট নার্সিং হোম এখন মানে এটা একটা ভালো ব্যবসার মাধ্যম হয়ে গেছে। শুধুমাত্র ব্যবসাটাই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, বাকিগুলো হচ্ছে অ্যাজিমুথাল হয়ে গেছে। আমরা চাইছি না, শিক্ষা সঠিকভাবে, স্বাস্থ্যের ক্ষেত্রে পরিষেবা, এটা প্রিন্সিপাল হোক। অবশ্যই আপনাদের লাভ দরকার, অবশ্যই প্রফিট দরকার, সেটা অ্যাজিমুথাল হোক, এটা আমাদের দাবি। যাতে মানি মেকিংটা আপনাদের যাতে প্রিন্সিপাল না হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু তার অধিকারের জন্য আমাদের রাইট টু এডুকেশনের জন্য লড়াই। 2 নম্বর ব্যাপারটা আছে ক্রুয়েলটি অন জুভেনাইল। চারিদিকে কিন্তু দেখবেন যে চাইল্ড লেবার, এটা এখনো ফুল সুইং এ চলছে, এখনো ফুল সুইং এ চলছে, যেটা ক্রুয়েলটি অন জুভেনাইল, যেখানে বলা হচ্ছে কোনো মানুষের ওপর পারসিকিউশন করা যাবে না, অত্যাচার করা যাবে না, ক্রুয়েলটি করা যাবে না। সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাইল্ডরা কিন্তু এই ক্রুয়েলটির শিকার হচ্ছে। বিভিন্ন ভাবে তাদের হ্যাজার্ডাস চাইল্ড ওয়ার্কে তাদেরকে নিযুক্ত করা হচ্ছে। এর এগেইনস্টে
ভয়েস রেইজ করতে হবে, বিভিন্ন মানুষকে ভূমিকা, শুধুমাত্র সব ভূমিকায় যে ল এনফোর্সমেন্ট এজেন্সি নেবে, সব ভূমিকা অ্যাডমিনিস্ট্রেশন নেবে তা নয়, মানুষেরও কিন্তু, আমরাও সোশ্যাল অ্যানিমেল, মানুষকেও নিতে আমাদের হবে। একটা নৈতিক দায়িত্ব, আমাদেরও একটা মোরাল ডিউটি আছে, আমাদেরও কিন্তু সেই মোরাল অব্লিগেশন, মোরাল ডিউটিটাকে পালন করতে হবে, এগিয়ে আসতে হবে। শুধু প্রশাসনকে সহযোগিতা করতে হবে, প্রশাসনের নজরে আনতে হবে যে যে কোনো ধরনের ম্যালাফাইড ইন্টেনশনাল অ্যাক্টিভিটিস যদি ঘটে, সেটাকে আমাদেরকে প্রশাসনের নজরে আনতে হবে। আমরা বলি ইগনোরেন্সিয়া ফ্যাসিড এক্সকুজাট, ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকুজাট, মানে কি, যে ইগনোরেন্স অফ ফ্যাক্ট ক্যান বি এক্সকিউজড, বাট ইগনোরেন্স অফ ল ক্যান নট বি এক্সকিউজড। ইগনোরেন্স অফ ফ্যাক্ট হোক, সেটা এক্সকিউজ করা যায়, কিন্তু ইগনোরেন্স অফ ল ক্যান নট বি এক্সকিউজ, সেটাকে কিন্তু এক্সকিউজ করা যায় না। তাহলে আমরা যেখানে দেখব যে আমাদের হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, আমাদের কনস্টিটিউশনাল রাইট ভায়োলেট হচ্ছে, সেখানে আমাদের ভয়েস রেইজ করতে হবে। তাহলে ক্রুয়েলটি অন জুভেনাইল যখন হচ্ছে, যখন চাইল্ড লেবারের ইস্যু হচ্ছে, তখন কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। তাহলে এক্ষেত্রে হিউম্যান রাইটস ডিফেন্ডার যারা কাজ করছে, তাদেরকে তাদের ভয়েস রেইজ করতে হবে এই চাইল্ড লেবারের যে মেনাস বা ড্রেডফুল অ্যাক্টিভিটিস হচ্ছে তার এগেনস্টে। আরেকটা চাইল্ডের ক্ষেত্রে সমস্যা যেটা আমরা মুর্শিদাবাদে প্রোগ্রাম করেছি প্রচুর, আমরা সাউথ চব্বিশ পরগনায় করেছি, প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজ। প্রচুর চাইল্ড ম্যারেজের ঘটনা, এটা একটা অশিক্ষা থেকেই ঘটে, আমরা বলবো বিভিন্ন সোশিও ইকোনমিক কন্ডিশন বা শিক্ষার অভাব, ল্যাক অফ এডুকেশন, এগুলো ব্যাপার আছে। শুধু ল্যাক অফ এডুকেশনও নয়, আবার বলছি সোশিও ইকোনমিক কন্ডিশন। কারণ অনেকে মনে করছে, দেখা যাচ্ছে যে 3-4-5 এখনো গ্রামের দিকে দেখা যায় যে আমাদের শহরে যে নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্ট, গ্রামের দিকে সেরকম নেই, বা গ্রামে আমাদের যে কনসেপ্ট হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একজন বা দুজন ইস্যু আছে, গ্রামের দিকে দেখলে এখনো সেই 5-6টা বাচ্চা এখনো দেখা যাচ্ছে। এবার এরা কি করছে, সোশিও ইকোনমিক কন্ডিশন এদের পুয়ার বলে এরা কি করছে, এরা তাড়াতাড়ি করে কন্যা সন্তান যারা আছে তাদেরকে 12-13 বছর বয়সে, 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ফুল সুইংয়ে বিভিন্ন জায়গায়, আমরা মুর্শিদাবাদে গিয়ে ভগবান গোলা, তারপরে রেজিনগর, শক্তিনগর বা এরকম বলে একটা জায়গা আছে বেলডাঙ্গা 2 ব্লকের আন্ডারে, তারপর জলঙ্গিতে আমরা দেখেছি, মালদার বৈষ্ণবনগর, রতুয়া, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য, গাজল বলে একটা জায়গা আছে মালদায়, সেখানে লক্ষ্য করেছি। আমাদের মাটিগাড়া, শিলিগুড়িতে মাটিগাড়া বলে একটা জায়গা আছে, সেবক বলে একটা জায়গা আছে, ভক্তিনগর আছে, প্রধাননগর আছে, মানে আমি জায়গাগুলোতে কাজ করেছি বলে বিভিন্ন প্রান্তগুলো বলতে পারছি। রায়গঞ্জের ওখানে ইসলামপুর আছে, রায়গঞ্জ থেকে একটু দূরে, ডালখোলা, সেখানে দেখেছি। তারপর আপনি দক্ষিণ দিনাজপুরে গঙ্গানারায়ণপুরে, হ্যাঁ, এই চাইল্ড ম্যারেজ, কিন্তু চাইল্ড ম্যারেজের এগেনস্টেও আমাদেরকে বিভিন্নভাবে চাইল্ড প্রোটেকশন অফিসার যারা আছে, ব্লকের যারা বিডিও আছে, এসডিও, সাব ডিভিশনে এসডিও আছে, কিংবা ডিএমকে, আমাদের কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে বা ল এনফোর্সমেন্ট এজেন্সি যে লোকাল থানা যে জুরিসডিকশনে হচ্ছে সেখানকার ওসি বা তার হায়ার র্যাঙ্কের যারা অফিসার রয়েছে, তাদেরকে কিন্তু আমাদেরকে ইনফর্ম করতে হবে এটাকে কার্ভ করার জন্য, বা যে ঘটনা যদি ঘটে, এরকম কোনো ম্যারেজের ঘটনা ঘটে, সেটাকে ইমিডিয়েট স্টপ করার জন্য, স্পটে গিয়ে চাইল্ড প্রোটেকশন অফিসারকে নিয়ে গিয়ে এটাকে স্টপ করার জন্য। এটা আমাদের একটা নৈতিক ডিউটির মধ্যে পড়ে। মানে সেরকম কি হয়েছে কখনো এরকম ঘটনা? প্রচুর, এটাই তো বললাম, এই জায়গাগুলো আপনাকে বললাম, মুর্শিদাবাদে, জলঙ্গিতে অনেকগুলো হয়েছে, যেখানে আমরা চাইল্ড প্রোটেকশন অফিসার, বিডিও, এসডিও এদেরকে নিয়ে গিয়ে সেটাকে আমরা আটকেছি আর কি, সেই বাল্য বিবাহ আমরা আটকেছি, চাইল্ড ম্যারেজ আমরা আটকেছি। দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমায়, বারিপুর পুলিশ ডিস্ট্রিক্টে, সুন্দরবন কোস্টালের ওখানে গদখালি বলে একটা জায়গা আছে, ঝড়খালি, মইপিট কোস্টাল বলে একটা জায়গা আছে, কুলতলি বলে একটা জায়গা আছে, বকুলতলা, বিভিন্ন জায়গায় নর্থ চব্বিশ পরগনার আপনার বসিরহাট, শাকচুরা বাজার, টাকির কাছে শাকচুরা বাজার, চাপাপুকুর গ্রাম পঞ্চায়েত 1 উত্তর চব্বিশ পরগনা, মালতীপুর, এগুলো বিভিন্ন জায়গা, চাপাপুকুর গ্রাম পঞ্চায়েত 2, হ্যাঁ, তারপর বাদুরিয়া, এই বিভিন্ন কাকড়া, মির্জানগর, বদর বলে, গোমাহাবড়ার মাঝখানে বদর বলে একটা জায়গা পড়ে, বদর, ওই সমস্ত জায়গায় কিন্তু আমরা কাজ করেছি, আমরা চাইল্ড ম্যারেজ কিন্তু আটকাতে সক্ষম হয়েছি বিভিন্ন জায়গায়। তাতে গিয়ে অনেক প্রবলেমের মুখোমুখি হতে হয়েছে, মানুষের ইগনোরেন্সের কারণে মানুষ ফিউরিয়াস হয়ে যায় যে কেন আপনারা আটকাতে আসছেন। যখন আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি সাহায্য নিয়ে সেটাকে আটকাতে গেছি, মানুষ দেখা গেছে উল্টে ফিউরিয়াস হয়ে গেছে, কিন্তু মানুষকে বোঝাতে হচ্ছে কোনটা ভুল কোনটা ঠিক, সেটাকে তাদেরকে কাউন্সিলিং করতে হচ্ছে, প্রপার কাউন্সিলিং করতে হচ্ছে তাদেরকে। হ্যাঁ, আপনাদের তো বিপদেও পড়তে হয় অনেক সময়, মানে এই কাজ করতে গিয়ে এই
সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে অনেক বিপদেও পড়তে হয়েছে আপনাদের। প্রচুর। কারণ মেলা, দেখুন এখনকার দিনে দাঁড়িয়ে তো ম্যালাফাইড ইন্টেনশনাল পিপল রয়েছে, কিছু ম্যানিপুলেটর রয়েছে। ম্যানিপুলেটর মানে যারা সব দিকেই থাকে ম্যানিপুলেশন করার জন্য, এরকম রয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, এই সমস্ত রকম লোককে নিয়েই আমাদেরকে চলতে হয়, এবং চলতে হয়। সমস্ত লোক হ্যাঁ, হ্যাঁ। সমস্ত বাধা অতিক্রম করেই চলতে হয়। আমি এটুকু বুঝি, ইসিজি মেশিনে, ম্যাডাম, ইসিজি মেশিনে যদি স্ট্রেট লাইন হয়ে যায় তার মানে তো মানুষের মৃত্যু। তাহলে সেই, যতদিন আপস অ্যান্ড ডাউন করছে তার মানে আমরা বেঁচে আছি। তাহলে একদম লাইফ মানেই সেখানে আপস অ্যান্ড ডাউন থাকবে। যদি একেবারে থাকবেই, স্ট্রেট থাকবে। লাইন হয়ে যায় তার মানে মৃত্যু। আর লিডারশিপ হচ্ছে একদমই গিয়ে, তাই। লিডারশিপ ইজ অ্যাবাউট টেকিং রেসপন্সিবিলিটিস, নট অ্যাবাউট মেকিং এক্সকিউজেস। এক্সকিউজ ঠিক, তো ঠিক, সবাই দিতে পারে। একদমই তাই। যারা যারা একদম তাই। এসকেপিস্ট, তারা এক্সকিউজ হুম। দিয়ে এটা এরকম হলে ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো, যারা লড়াইয়ের ময়দানে থাকছে, যারা একটা ভালো কাজ করার জন্য নেতৃত্ব দিচ্ছে, কারণ হুম। এফিশিয়েন্ট কখনো সাফিসিয়েন্ট হয় না, এটা জেনে রাখা দরকার। যে এফিশিয়েন্ট, কিন্তু আপনি 50টা লোকের মধ্যে এফিশিয়েন্ট কিন্তু 50 জন পাবেন না, পাবেন না। এফিশিয়েন্ট একদমই কিন্তু না। খুব কমই পাবেন। এফিশিয়েন্ট ঠিক। কখনো সাফিসিয়েন্ট হয় না। তা সেই রকম না, জায়গা থেকে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। আমাদেরকে এক্সকিউজ না দিয়ে রেসপন্সিবিলিটিকে ক্যারি অন, রেসপন্সিবিলিটি নিতে হবে, একদম সেটাকে ক্যারি রেসপন্সিবিলিটি অন নিতে করতে হবে। হবে। হ্যাঁ, হ্যাঁ। একদম রেসপন্সিবিলিটি করতে হবে নিতে আমরা। হয়, ওটা তো কেউ গুছিয়ে দেবে না হাতে। ওটা নিজের দায়িত্বেই নিতে হবে আর কি, একদম নিজেকেই নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। আমরা হরিয়ানাতে আম্বালা, পানিপথ, কুরুক্ষেত্র, যেখানে খাপ পঞ্চায়েত মারাত্মক স্ট্রং, সেখান হুম, থেকে হুম। সেন্ট্রাল পুলিশের সাহায্য নিয়ে, ওখানে লোকাল পুলিশের সাহায্য নিয়ে হরিয়ানা, আম্বালা, পানিপথ, কুরুক্ষেত্র থেকে ট্রাফিক গার্ল আমরা রিকভার করেছি। ও, দারুণ, দারুণ। যেখানে এটা তো এই কম এই রিস্কের অঞ্চলে বিষয় নয়। কলকাতার কোন একটা জায়গা থেকে ট্রাফিক গার্ল, ফর দ্য সেক অফ কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, তাকে দিল্লিতে হুম, কোন একটা ব্রথেলে তাকে খাটানো হয়। ব্রথেলে খাটানোর পর হরিয়ানায় সেই মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা। সেই মেয়েটিকে হুম, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নিয়েই মেয়েটিকে আমরা হুম, রিকভার হুম। করি। ও, এরকম 2-3টে বাহ। ইনসিডেন্ট হয়েছে। আম্বালা হুম, থেকে হুম, আমরা করেছিলাম, পানিপথ থেকে আমরা করেছিলাম, আটারি বলে একটা জায়গা আছে, একদম ভারত পাকিস্তান বর্ডার বলা যেতে পারে, সেই হুম, আটারির হুম। ওখান থেকে করেছিলাম। কুরুক্ষেত্র ওরে বলে বাবা। হরিয়ানা একটা জায়গা আছে, সেখান থেকে আমরা করেছিলাম। হুম, হুম, হুম। দারুণ, দারুণ। সত্যি। আমি তো বলছি, এনি আর কাইন্ড অফ যেটা ইনজাস্টিস প্রিভেলিং অ্যাট সোসাইটি, তার এগেনস্টে আমরা হুম, আছি। হুম। যেখানেই এবার হিউম্যান আমাদের রাইটস আরো বেশি ভায়োলেশন হবে। থাকতেই হবে, কারণ আমি যেটা দেখছি যে মানে ভায়োলেন্স বিষয়টা যেটা আমরা বলি, অসামাজিক বিষয়পত্র বা মানুষের মন এখন একটু বেশি নষ্ট হয়ে গেছে, মানে এগুলো এত বেড়ে গেছে, মানে দুষ্টু বুদ্ধি বেড়েছে বলবো আর কি মানুষের মধ্যে। হ্যাঁ, না, মানে মানুষকে বুঝতে সহজভাবে হবে মানুষ ম্যাডাম, এখন হুম, দেয়ার ইজ নো রয়্যাল রোড ফর সাকসেস। হুম, সাকসেসের কোনো রয়্যাল রোড হয় না। ইউ না, হ্যাভ টু টয়েল হার্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক একদম হার্ড ফর অ্যাচিভিং ইউর হতেই গোল, হবে। ফর দ্য সেক অফ অ্যাচিভিং ইউর গোল। মানুষ হুম, শর্টকাট খুঁজতে চাইছে, শর্টকাট খুঁজতে গিয়েই কিন্তু ক্রাইমের ফাঁদে পড়ে যাচ্ছে। পড়ে কোনো যাচ্ছে, এটা সাকসেস, ভীষণ কোনো কিছু, বেড়েছে। হ্যাঁ। কোনো কিছুর হুম। অ্যাকমপ্লিশমেন্ট কিন্তু আপনার শর্টকাটে হয় না। হ্যাঁ, ইট উইল টেক সেটা তো টাইম। একদমই। কোনো কিছু, হ্যাঁ। আমরা রয়্যাল রোড খুঁজতে যাচ্ছি। আরেকটা হুম, হিউম্যান হুম। রাইটস একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে ম্যাডাম, যে রাইট টু অ্যাসাইলাম। যেটা আচ্ছা। অন্য দেশের কোনো মানুষ যদি তার সেই দেশের রুলার্সদের দ্বারা পারসিকিউশনের শিকার হয়, হুম, তবে সে কোনো সোভারেন অথরিটি অথবা অন্য কোনো কান্ট্রির কাছে তার হুম। আশ্রয় চাইতে পারে, আচ্ছা। রিফিউজি হিসাবে আশ্রয় সে চাইতে পারে। এটাও বেশ। কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর পার্ট। এটাকে রাইট টু হুম, অ্যাসাইলাম হুম। বলা হয়। আচ্ছা, আচ্ছা। এবার যে আসবো কোনো একটু দেশে, আপনি বয়স্কদের কোনো বিষয়ে। না, হ্যাঁ, যে কোনো নাগরিক, যে কোনো আচ্ছা আচ্ছা, বয়স্কদের বিষয় আমি এইটা বললাম। হ্যাঁ, অ্যাসাইলামটা হচ্ছে যে কোনো হ্যাঁ, হ্যাঁ, নাগরিক বা অ্যাসাইনমেন্ট। বিদেশি নাগরিক, সে যদি পার্টিকুলার কোন রকম সেখানকার রুলিং ডিসপেন্সেশন, সেখানকার রুলারদের দ্বারা পারসিকিউশনের হুম, শিকার হয়, তবে সে অন্য বেশ। কান্ট্রি বা যে কোনো সোভারেন স্টেটের থেকে সে সাহায্য চাইতে পারে। সাহায্য চাইতেই পারে। হুম, হুম। হুম। সেটাই। মানে এই জিনিসগুলো জানা থাকতে হবে, মানে
পরিচিত কারোর মধ্যে হলেও যাতে আমরা বলতে পারি যে না ঠিক আছে এটা করা যায়, জানা না থাকলে তো বলাটাও মুশকিল। ওই যে আমি প্রথম একদম বললাম না ম্যাডাম, যে দ্বিতীয় হ্যাঁ, আমাদের তো বিশ্বযুদ্ধের এখন যে ভয়াবহতা, আমাদের সুবিধা আছে, আপনি আছেন। না ওই যে বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ভয়াবহতা বা ম্যাসিভ অ্যাট্রোসিটির পরে মানুষ যখন শান্তি চাইছিল, যেখানে একটা সিভিয়ার মানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল, তারপরে মানুষ একটা শান্তি চাইছিল, মানুষ একটা প্রপার গাইডলাইন চাইছিল, সেখানেই কিন্তু ফ্রান্সের প্যারিসের 1948 এর 10 ডিসেম্বর এই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু এই অ্যাডাপশনটা হয়, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অ্যাডাপশনটা হয়, যেখানে কিন্তু হিউম্যান রাইটস সারা বিশ্বে মানুষের অধিকারটা, সারা বিশ্বে কিন্তু ব্যাপারটা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে এই মানুষের অধিকারের ব্যাপারটা, ঠিক। মানে যেখানে আমাদের সারা বিশ্বে যাতে আমাদের নৈতিক অধিকার সেটা যাতে লঙ্ঘিত না হয়, সেই জন্যই কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশন অফ এই হিউম্যান নৈতিক রাইটস। বিষয়টাই এখন তো থাকছে না, মানে এই যে নীতিগতভাবে আমার অধিকার আমি বুঝে নিতে পারি, সেই জায়গাটা পর্যন্ত যেতে চাইছে না, যার জন্য লোকজনের মানে অস্থিরতাও বাড়ছে, ক্রাইম বাড়ছে, যে আমি আমার মতো করে পেয়ে নেব, নিজে করে নেব, নিয়ে নেব, যার জন্য তো হচ্ছে মানে এখন বাবা ছেলেকে, ছেলে বাবাকে খুন করে দিচ্ছে সম্পত্তির জন্য, এই জন্য সেই জন্য, মানে অস্থিরতা মারাত্মক লেভেলে বেড়েছে। মারাত্মক মারাত্মক লেভেলের হ্যাঁ হ্যাঁ। প্রপার্টি ইস্যু নিয়ে গন্ডগোল ম্যাডাম আমরাও ফেস করি। দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সিভিল ডিসপিউট একটা ক্রিমিনাল ম্যাটারে কনভার্ট হচ্ছে, এটা আমরাও ফেস করছি। বিভিন্ন রকম সিভিল ডিসপিউট, লং লং স্ট্যান্ডিং যে সিভিল ডিসপিউট গুলো আছে সেগুলো ক্রিমিনাল কালার নিচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে বিভিন্ন পারিবারিক গন্ডগোল গুলো, সেগুলো একটা ভয়াবহ ক্রিমিনাল ইয়েতে ম্যাটারে কনভার্ট হচ্ছে, দেখা যাচ্ছে। এগুলো আমরাও ফেস করেছি। আবার অনেকে ডেলিভারেটলি সিভিল ম্যাটার গুলো বা সিভিল ডিসপিউট গুলোকে ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে, ম্যালাফাইড মোটিভ নিয়ে ক্রিমিনাল কালার দেওয়ার চেষ্টা করছে, সেটাও ঘটেছে। ম্যাডাম আপনি মানে একটা রেলিভেন্ট কোয়েশ্চেন করেছেন বয়স্কদের নিয়ে। সেই বয়স্কদের নিয়ে মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007, এটা সিনিয়র সিটিজেন অ্যাক্টও বলা হয়, যেটা এইমস টু প্রোভাইড ফর দ্য মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন। মানে কোনো সিনিয়র সিটিজেনরা যদি দেখা যায় যে তার ছেলে মেয়ে বা ছেলের বউ এদের দ্বারা কোনো রকম ভাবে অ্যাগ্রিভড হন, তারা এই রেমেডিটা নিতে পারেন, এই মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেন, যেটা 2007-এ এনফোর্সমেন্ট হয়েছে, তার রেমেডি তারা নিতে পারে। এটা সাব ডিভিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে তারা এই রেমেডিটা নিতে পারে। এক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে বয়স্ক যারা মানুষ আছে, সিনিয়র সিটিজেন আছে, এটা বিভিন্ন জায়গায় ঘটছে এখন বলে না, এটা দীর্ঘকাল ধরেই ঘটছে, যে তারা তাদের যে পরিবার, তাদের ছেলে বা ছেলের বউ বা অন্যান্য আত্মীয় স্বজন দ্বারা তারা পারসিকিউশনের শিকার হচ্ছে, তারা নেগলিজেন্সের শিকার হচ্ছে, তাদের মেডিকেল ট্রিটমেন্ট তারা ঠিক মতো পাচ্ছে না, বা তাদেরকে ওল্ড এজ হোমে দিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এইভাবে নেগলেক্ট করা, সিনিয়র সিটিজেনকে নেগলেক্ট করা, তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করা, তাদেরকে কোনো অ্যাবান্ডন প্লেসে ট্রান্সফার করা, এগুলো কিন্তু একটা অফেন্সের মধ্যে পড়ে। এবং আমরা সেই জায়গায় যখন খবর পাই, আমরা সমস্ত যারা বয়স্ক মানুষ আছে, যারা সিনিয়র সিটিজেন 60 বা 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি গুলো যাতে তারা পায়, তারা যাতে লিগালি কমব্যাট করতে পারে, তাদের ক্ষেত্রে যে ইনজাস্টিস হচ্ছে সেই ইনজাস্টিসের এগেনস্টে ভয়েস রেইজ করে তারা যাতে লিগালি কমব্যাট করতে পারে, তাদেরকে কিন্তু আমরা হেল্প করি। সাব ডিভিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে বলুন, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা হাইকোর্টেও রিসেন্টলি পিটিশন করেছি বাগুইহাটির একটা ম্যাটার নিয়ে, যেখানে দেখা যাচ্ছে বাবা মালিক, তার বাড়িতে ছেলের বউ থাকছে, ছেলের বউ এতটাই অত্যাচার করছে, ছেলে তো বাড়িতে ফিরতে পারছে না, একাধিক ফলস কেস তার নামে করা হয়েছে এবং বাড়ির লোকের এগেনস্টেও করা হয়েছে। এবং দেখা যাচ্ছে সেই বৃদ্ধা নিজেদের বাড়ি হওয়া সত্ত্বেও নিজেদের বাড়িতেই তারা ছেলের বউয়ের দ্বারা অত্যাচারের শিকার হচ্ছে। যেহেতু কেসটা সাবজুডিস, আমি নাম বা এগুলো কিছু বলছি না, কিন্তু তাদেরকে আমরা হাইকোর্টে 226 রিট করে তাদেরকে আমরা চেষ্টা করছি তাদেরকে যাতে প্রোটেকশন দিতে পারি, বা তাদেরকে একটা ন্যায় বিচার দিতে পারি, তাদেরকে জাস্টিস দিতে পারি। এটা আমাদের একটা প্রচেষ্টা, জানি না কতটা সফল হতে পারবো। এরকম বিভিন্ন জায়গায় যখনই এরকম বিক্ষিপ্ত ঘটনা আমাদের সামনে এসছে, পাটুলিতে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমরা বৃদ্ধ দম্পতিকে রিলিফ দেওয়ার চেষ্টা, যাতে তাদের গ্রিভান্সেস আছে সেই গ্রিভান্সেস রিড্রেস হয়, সেই রিড্রেসালের আমরা চেষ্টা করেছি। তা এইখানে যারা
যে সমস্ত বয়স্ক মানুষ তারা সিনিয়র সিটিজেন তারা অত্যাচারিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 তারা রেমেডি পাবে, অথবা তারা কনস্টিটিউশনাল কোর্টে রিটও করতে পারে, রিট করেও তারা রেমেডি পেতে পারে যদি দেখে তাদের কাজ হচ্ছে না, সাব ডিভিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের কাজ হচ্ছে না, সেখানে আপনার রিটের মাধ্যমেও কিন্তু রেমেডি পেতে পারে। আর আরেকটা হচ্ছে ব্যাপার যে আমাদের দেখতে হবে, যেটা আমরা আলোকপাত করলাম, একটা হচ্ছে মিসইউজ অফ 498A বা 85 বিএনএস নিয়ে আমরা আলোকপাত করলাম, যেটা র্যাম্প্যান্ট মিসইউজ হচ্ছে সেটা নিয়ে আলোকপাত করলাম। আমরা আরেকটা পয়েন্ট আলোকপাত করলাম যেটা ক্রুয়েলটি অন জুভেনাইল, আমরা আলোকপাত করলাম হ্যাজার্ডাস চাইল্ড ওয়ার্ক নিয়ে বা চাইল্ড লেবার নিয়ে আমরা আলোকপাত করলাম, আমরা প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বললাম, ইমোরাল ট্রাফিকিং নিয়েও আমরা আলোকপাত করলাম। এগুলো সবই কিন্তু সব ক্ষেত্রেই যে যে জায়গাগুলো ক্ষেত্রে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সে আবাল বৃদ্ধ বনিতা যারই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনি যখন জন্ম নিচ্ছেন বাই ভার্চু অফ বিইং হিউম্যান আপনার হিউম্যান রাইটস কিন্তু প্রাপ্য। কোনো দাদা কাকা মামা কোনো স্টেট আপনাকে কিন্তু হিউম্যান রাইটস দেবে না। আপনার এটা আপনার জন্মগত অধিকার, বাই ভার্চু অফ বিইং হিউম্যান আপনি সেই রাইটসটা এন্টাইটেড, সেই রাইটস এর আপনি এন্টাইটেড কিন্তু। এবং রাইট টু লাইফ, রাইট টু পার্সোনাল লিবার্টির সাথে সাথে রাইট টু সিকিউরিটি, এটাও একটা নেসেসিটি, এটাও ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর একটা পার্ট। রাইট টু সোশ্যাল সিকিউরিটি, এটাও একটা পার্ট। এছাড়া কোনোভাবে আমি আবার বলার সময় বলছি ইনএলিয়েনেবল, বারবার বলছি ইনএলিয়েনেবল এই জন্য, এই রাইট কিন্তু কোনোভাবে ইট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ, এই রাইট কিন্তু কোনোভাবে আপনার থেকে কেউ কাটতে পারবে না, এটা একটাই ইউনিভার্সাল, এটা এবং ইনএলিয়েনেবল আপনার রাইট, এই রাইটটা কিন্তু আপনার কাছ থেকে কেউ কাটতে পারবে না। এবং সেক্ষেত্রে একজন উইমেনের কি রাইট থাকা উচিত সেটা আমরা ডিসকাস করলাম, চাইল্ডের ক্ষেত্রে কি রাইট থাকা উচিত বা তার রাইটটা কিভাবে অ্যাবিউজ হচ্ছে সেই ব্যাপারে আমরা ডিসকাস করলাম। আমরা সিনিয়র সিটিজেন সম্পর্কে তারা কিভাবে রেমেডি পাবে সেই বিষয় নিয়েও ডিসকাস করলাম। আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে বলা হচ্ছিল, ম্যাডামও তার সাথে প্রিভিয়াসলি আমার কনভারসেশন যখন হচ্ছিল তিনি জিজ্ঞেস করেছিলেন দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাবেটমেন্ট টু সুইসাইড নিয়ে, অ্যাবেটমেন্ট টু সুইসাইড নিয়ে এবং আমি দেখছি আমার কাছে মেসেজও এসছে আমার ফোন নাম্বারে, কেউ আমাকে জিজ্ঞেস করছে যে রিসেন্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন কি আছে। দেখুন, অ্যাবেটমেন্ট টু সুইসাইডের ক্ষেত্রে মানে আত্মহত্যা প্ররোচনা যে কেস, সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিরেক্ট ইনভলভমেন্ট থাকতে হবে, মানে ডিরেক্ট ইনস্টিগেশন দরকার, ডিরেক্ট ইনস্টিগেশন। যে মানুষটাকে আপনি অ্যাকিউজ করবেন তার যদি ডিরেক্ট ইনস্টিগেশন না থাকে, মানে যে সুইসাইড করেছে যে ভিকটিম, তার সুইসাইডের জন্য যে অ্যাকিউজড তার যদি ডিরেক্ট ইনস্টিগেশন না থাকে তবে কিন্তু এক্ষেত্রে তার শাস্তি পাওয়া, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের রায় ইন ফেভার অফ অ্যাকিউজড এর ক্ষেত্রেই গেছে, কিছু কিছু যে লেটেস্ট জাজমেন্ট সেটা কিন্তু ইন ফেভার অফ অ্যাকিউজড গেছে। কারণ অ্যাকিউজড এমন কিছু করেছে, তার ইনস্টিগেশনটা এমন পর্যায়ে পৌঁছেছে যেটা আপনাকে যেটা ভিকটিমকে বাধ্য করেছে সুইসাইড করতে, তখনই কিন্তু অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের ম্যাটারটা প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। অর্থাৎ দুটো জিনিস, একটা হচ্ছে ডিরেক্ট ইনস্টিগেশন, ডিরেক্ট ইনস্টিগেশন ইজ নেসেসারি, এবং ডিরেক্ট ইনস্টিগেশন, সেকেন্ড হচ্ছে ডিরেক্ট ইনস্টিগেশনের ফলেই ভিকটিম সুইসাইড করতে, সুইসাইড অর্থাৎ সেলফ কিলিং, সুইফ মতলব সেলফ আর সাইড হচ্ছে কিলিং, তাহলে সেলফ কিলিং করতে সে বা সুইসাইড করতে সে বাধ্য হয়েছে। এটা হচ্ছে অ্যাবেটমেন্ট টু সুইসাইডের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের লেটেস্ট গাইডলাইন বা লেটেস্ট যে জাজমেন্ট গুলো আছে সেক্ষেত্রে এটা দেখা গেছে। আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি ভীষণ অসুবিধার মধ্যে পড়লাম। না 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 ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আমার মোবাইল থেকে এলাম কারণ আমার ল্যাপটপ থেকে ক্যামেরাটা কোনোভাবে আর কি সমস্যা করলো, সেই জন্য। আপনি তো অনেকগুলো বিষয় নিয়েই এখানে আজকে আলোচনা হলো আমাদের। আমার মনে হয় দর্শক শ্রোতারা অনেকটাই আর কি উপকৃত হবেন এবং জানতে পারলেন বিষয়গুলো, যাতে পরবর্তীতে নিজেরাও যদি মনে করেন তাহলে আর কি এই বিষয়গুলোতে নিজেদেরকে ইনভলভ করতে পারবেন। এবং আমি বলবো যে মানে আপনারা যে এই লেভেলে কাজ করছেন
আহ, মানে আমরা জানি না আমরা কিভাবে করতে পারি বা ইনভলভ হতে পারি এর মধ্যে। যদি কিছু মনে হয় কখনো, তাহলে অবশ্যই মানে আমাদের বলবেন, এবং আমরাও যদি আশেপাশে কিছু দেখি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। একদম একদম, আমি কারণ তো এই চাই যে বিষয়গুলো বোনাফাইড। নিয়ে, এই অ্যাওয়ারনেস এর বিষয়টা আমি আপনাকেও অফ ক্যামেরা বলছিলাম যে আহ, মনে হয় কি মাঝে মাঝে একটু এই অনুষ্ঠানগুলো যদি আমরা করি, লোকজনের কাছে একটু জানাতে পারি যে অ্যাটলিস্ট কিছু কোনো একটা বিষয় নিয়েই যদি আমরা কখনো কখনো বসি, সেই পার্টিকুলার একটা বিষয়ে যদি কারো কিছু সমস্যা বা কিছু নিয়ে থাকে, তারা জানাতে পারে। তো সেইগুলো আমাদের বোধহয় একটু মাথায় রেখে একটু কাজ করতে হবে। আপনারা তো করছেনই, আমাদের একটু জুড়ে যেতে হবে আপনাদের সাথে। একদম একদম, আমি তো বারবার বলি ম্যাডাম, আমাদের মোটো হচ্ছে একটা ল্যাটিন ভাষা আছে, ডাম টেম্পাস হ্যাবিমাস অপারেমুর বোনাম। মানে যদি আমাদের টাইম থাকে তাহলে তুমি ভালো কাজ করো, যখন তোমার টাইম আছে তখন তুমি সেই টাইমটা ভালো কাজে লাগাও। কারণ আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস, মানে আর্ট ইজ লং বাট লাইফ ইজ শর্ট। তাই জন্য আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে। এক্ষুনি আমার কাছে দেখলাম ওই স্ক্রিনের নাম্বারে একটা মেসেজ এলো যে যে কোনো থেফট ইনসিডেন্ট ঘটলে সেখানে কি হবে। দেখুন, হুম থেফট ইনসিডেন্ট বলুন, চিটিং ইনসিডেন্ট বলুন, বা যে কোনো ম্যালাফাইড ইন্টেনশনাল অ্যাক্টিভিটিস বা ডেলিনকোয়েন্ট অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে হুম মেন হুম শ্রিয়া খুব ইম্পর্টেন্ট। ক্রাইম কনসিস্ট অফ টু পার্টস, একটা শ্রিয়াস বডি অফ দ্য ক্রাইম, আর একটা হচ্ছে হুম মেন্স রিয়া গিলটি মাইন্ড। মেন্স রিয়া হচ্ছে গিলটি মাইন্ড। তাহলে যে কোনো আচ্ছা কিছুর ক্ষেত্রে একটা মেন্স রিয়া কিন্তু থাকবে, মানে যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। চলো কেউ ক্রিমিনাল হুম হুম ইন্টিমিডেট করেছে, থ্রেট করেছে, তাহলে সেক্ষেত্রে আমার দেখতে হবে যে মেন্স রিয়া সেখানে আছে নাকি। একটা মেন্স রিয়া বেশ কিন্তু থাকতে হবে। যেমন আমি অ্যাবেটমেন্ট টু সুইসাইডের ক্ষেত্রে কি বললাম, যে ইনস্টিগেশন, একটা ডিরেক্ট ইনস্টিগেশন থাকতে হবে যেটা ভিকটিমকে বাধ্য করছে সুইসাইড করতে, বা দ্যাট কম্পেলড ভিকটিম টু কমিট সুইসাইড। হুম সেখানে হুম হুম তেমনি আপনার যে কোনো, এই যে যেমন আমার প্রশ্ন করলো থেফট ইনসিডেন্টের ক্ষেত্রে, থেফট ইনসিডেন্টের ক্ষেত্রে যে মেন্স রিয়াটা, তার একটা টার্ম আছে অ্যানিমাস ফিউরেন্ডি। আচ্ছা তাহলে অ্যানিমাস ফিউরেন্ডি কিন্তু তার এতে থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে মানে হচ্ছে যে থেফট করার একটা থেফটের প্রবণতা যেটা, সেটা হচ্ছে হুম হুম অ্যানিমাস হুম ফিউরেন্ডি। তাহলে অ্যানিমাস ফিউরেন্ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কানেকশন উইথ থেফট কেসেস। চিটিং এর আচ্ছা ক্ষেত্রে যদি আমি চিটিং এর ক্ষেত্রে ধরি, চিটিং একটা খুব চর্চিত অফেন্স, বিভিন্ন মানুষরা একদম চিটেড হন। সেখানে কিন্তু আমাদের হুম মনে রাখতে হবে যে দুটো জিনিস, দুটো ইনগ্রেডিয়েন্ট, তিনটে ইনগ্রেডিয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে রংফুল গেইন, যে আপনাকে চিট করেছে সে চিট কেন হুম করেছে সেটা প্রমাণ করতে হবে, ফর দ্য পারপাস অফ হিজ রংফুল গেইন। হুম হুম কেন চিট করেছে, ফর দ্য পারপাস অফ ইওর রংফুল লস, মানে আপনার রংফুল লসের দ্বারা তার রংফুল গেইন হয়েছে। এই দুটো কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্ট অফ এনি চিটিং কেস। আর তার হ্যাঁ সাথে সাথে একটা আছে ইনডিউসমেন্ট, যে সে আপনাকে ইনডিউস করেছে, হুম 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 আপনাকে এই পথে যেতে। একটা ট্রানজাকশন, একটা ফিনান্সিয়াল ট্রানজাকশন, সেই ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাকে ইনডিউস করেছে। ঠিক মানে হি হ্যাজ দ্য কনস্পিরেসি, হ্যাজ দ্য ক্রিমিনাল কনস্পিরেসি ফর দ্য সেক অফ ইনডিউসমেন্ট। হুম এটা হুম কিন্তু হুম ইম্পর্টেন্ট। এটা ঠিক তিনটে ঠিক জিনিস এই চিটিং এর ক্ষেত্রে জানতে হবে। এগুলো আস্তে আস্তে আমরা যত লিগাল আলোচনা করব, যেমন 498 এর ক্ষেত্রে বললাম, বেশিরভাগ ক্ষেত্রে মিসইউজ যে কারণটা, মিসইউজের কারণ একটা টার্ম বললাম যেটা সুপ্রিম কোর্টও বারবার বলেছে, ইন অর্ডার টু রিক দ্য ভেঞ্জেন্স। এটা মনে রাখবেন, হুম মানে হুম প্রতিশোধ স্পৃহা। ঠিক In ঠিক order to rid the vengeance, wife, most of the wife implicated their husband and their family in false omnibus vague cases. তারা বিভিন্ন ভাবে ফলস ওমনিবাস ভেক কেসেসে ইমপ্লিকেট করছে। এটা 498 এ। হুম সিনিয়র হুম সিটিজেনের ক্ষেত্রে আমি দেখলাম, যদি 2007-এ যে 2007-এ যে অ্যাক্টটা এসছে, যেটাকে সিনিয়র সিটিজেন অ্যাক্ট বলছে, মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট, সেখান থেকে সে তার এগেনস্টে কোনো রকম ইনজাস্টিস হলে সে রেমেডি পাবে সাব ডিভিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে, অথবা রিটের মাধ্যমেও তার রেমেডি সম্ভব। আমরাও বিভিন্নভাবে আমাদের সংগঠন থেকে বললাম, বাগুইয়াটির একটা ম্যাটার বললাম, চেষ্টা করেছি। হুম হুম চুরির ক্ষেত্রে হুম যে হুম প্রশ্নটা ছিল থেফট ইনসিডেন্টের ক্ষেত্রে, সেখানে অ্যানিমাস ফিউরেন্ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখান থেকে আমি হুম আলোচনা হুম করলাম ক্রাইমের দুটো পার্ট, একটা শ্রিয়াস মানে বডি অফ দ্য ক্রাইম, মেন্স রিয়া মানে হচ্ছে গিলটি মাইন্ড। হুম মেন্স হুম রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন যদি আপনি দেখেন ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ কন্ট্রাক্ট আর ব্রিচ অফ ট্রাস্ট। ব্রিচ অফ ট্রাস্ট হচ্ছে যখন, তখন সেখানে ক্রিমিনালিটি কিন্তু হচ্ছে। ব্রিচ অফ কন্ট্রাক্ট কিন্তু মিয়ারলি সিভিল ইস্যু। তাহলে এই দুটোর আচ্ছা ফারাক করে দেয় কি, ফারাক করে দেয় একটাই শব্দ, সেটা হচ্ছে মেন্স রিয়া। হুম
আপনার কন্ট্রাক্টের মধ্যে যদি কোনো মেন্স রিয়া থাকে সবেই কিন্তু সেটা ব্রিচ অফ ট্রাস্ট বা ক্রিমিনালিটিতে কনভার্ট হবে। যদি সেখানে মেন্স রিয়া না থাকে তবে সেখানে কিন্তু মেয়ার সিভিল কন্ট্রাক্ট, কোন রকম ভাবে সেখানে ক্রিমিনালিটি আসবে না। যেটা এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে, বিভিন্ন সিভিল ইস্যুকে ক্রিমিনাল কালার দেওয়ার চেষ্টা করছে, সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে ভিহেমেন্টলি সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু অপোজ করেছে যে এটা করা যাবে না। তারা কিন্তু বিভিন্ন তাদের জাজমেন্টে সেটা রিফ্লেক্ট হয়েছে যে বিভিন্ন সিভিল ইস্যুকে এক্সপিডিশাস এন্ড এফিকেসাস রেমেডির জন্য, এক্সপিডিশাস মানে তাড়াতাড়ি, এফিকেসাস মানে কার্যকরী, তাহলে এক্সপিডিশাস এন্ড এফিকেসাস রেমেডির জন্য আপনি সেটাকে ক্রিমিনালে কালার দিতে পারবেন না। যেহেতু সিভিল প্রসিডিওর কোড 1908 এর যে সিভিল প্রসিডিওর কোড, সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড সিভিলের যদি প্রোগ্রেস দেখেন, যেহেতু কার্ডিনাল প্রিন্সিপাল অফ সিভিল জুরিসপ্রুডেন্স হচ্ছে প্রিপন্ডারেন্স অফ এভিডেন্সের উপর দাঁড়িয়ে আছে, সেই কারণে বেনিফিট অফ ডাউটের একটা ব্যাপার থাকে। সেখানে সিভিল কেসেস গুলো মানে একটা লং স্ট্যান্ডিং ডিসপিউট, যে কোনো সিভিল কেস দেখবেন লং স্ট্যান্ডিং সিভিল ডিসপিউট, এই লং স্ট্যান্ডিং সিভিল ডিসপিউট থেকে মুক্ত করার জন্য অনেক অ্যাডভোকেটরা দেখা যাচ্ছে ক্লায়েন্টদেরকে রয়্যাল রোডের অ্যাডভাইস দেয়। আর রয়্যাল রোডটা কি না, এই সিভিল ম্যাটার গুলোকে তুমি ক্রিমিনাল কালার দিয়ে দাও। এই ক্রিমিনাল কালার দিয়ে এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট এখানে বিভিন্ন জাজমেন্টে তার বিভিন্ন কেসের ক্ষেত্রে অ্যাগ্রিভ যারা, তারা যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট তার বিভিন্ন জাজমেন্টে কিন্তু বলেছে যে যে কেস কিন্তু সিভিল ইন নেচার তাকে জোর জবরদস্তি ওই এক্সপিডিশাস এন্ড এফিকেসাস রেমেডির জন্য ক্রিমিনাল কালার দেওয়া যাবে না। যদি কোনো ক্রিমিনাল ইনগ্রিডিয়েন্ট না থাকে, একটা কেসে যদি ক্রিমিনাল ইনগ্রিডিয়েন্ট না থাকে তাহলে কিন্তু সেখানে এইরকম ভাবে ক্রিমিনাল কালার দেওয়া যাবে না। এবং তাদের যে লোয়ার কোর্টে যারা জাজ আছে তাদেরকেও বলেছে যে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে এইসব ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লোয়ার কোর্টের যারা জাজেসরা রয়েছেন, এটা সুপ্রিম কোর্টের ভার্সন বলছি, আমার বলছি না, তারা বিভিন্ন ক্ষেত্রে তারা জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করছেন না। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু ভিহেমেন্টলি ব্যাপারটা কিন্তু বলেছে তাদের মানে বিভিন্ন জাজমেন্টের ক্ষেত্রে দে কেম ডাউন হেভিলি এগেইনস্ট দেম। আচ্ছা, সত্যি অনেক ইম্পর্টেন্ট বিষয় আমরা জানতে পারছি আজকে আপনার কাছ থেকে। মানে এই বিষয়গুলো তো একেবারেই আমাদের কাছে অব্দি পৌঁছয় না। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ওই লাস্ট একটা কথা বলবো, ফিয়ার জাস্টিসিয়া রু আটকেলাম একটা, ওই বলেই শেষ করব, লেট জাস্টিস বি ডান দো দা হেভেন ফল। ঠিক আছে, আমরা আজকে তাহলে এখানে শেষ করি আমাদের আড্ডা। আমাদের অবশ্যই আমরা মানে আপনি একটু বলুন যে আমাদের সাথে আসবেন আবার মাঝে মধ্যে, যাতে আমরা এই বিষয়টা নিয়ে একটু লোককে অ্যাওয়ার করতে পারি, এই বিষয়গুলো নিয়ে বলো বেটার। ম্যাডাম একটা রেলিভেন্ট পয়েন্ট কি জানেন, ওয়ার্ল্ড সাফার্স আ লট নট বিকজ অফ ভায়োলেন্স অফ ব্যাড পিপল বাট বিকজ অফ সাইলেন্স অফ গুড পিপল। একদম ঠিক, সত্যি আমাদেরকে সাইলেন্ট থাকলে হবে না, মুখ বুজে সহ্য করলে হবে না। আমরা মনে রাখতে হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুজনেই কিন্তু অপরাধী। ঠিক। আমাদের যে অন্যায় করছে, যে ডেলিনকোয়েন্ট পার্সন আমার সামনে আছে, যে মিসডেমিনার আমার বা ফেলোনিয়াস অ্যাক্টিভিটি আমার সামনে করছে, তার এগেইনস্টে আমাকে কিন্তু ভয়েস রেইজ করতে হবে। ভয়েস রেইজ করা মানে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। ভয়েস রেইজ করা মানে আপনি প্রতিবাদ করলেন, আপনি সেই মানুষকে আইনের বেড়াজালে থেকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে তাকে শাস্তি দেবেন। সেটার জন্য আমাদের মতো হিউম্যান রাইটস ডিফেন্ডাররা আছে, সেটার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, সেটার জন্য প্রশাসন আছে, তার জন্য কনস্টিটিউশনাল কোর্টগুলো আছে। যদি আপনি দেখেন লোয়ার কোর্ট থেকে রেমেডি পাচ্ছেন না, তার জন্য কনস্টিটিউশনাল রেমেডির জন্য কনস্টিটিউশনাল কোর্টগুলো আছে, যেখানে আপনাকে আপনার ভয়েস রেইজ করতে হবে এবং আপনার সেই কাজে হেল্প করব। আমরা যারা অ্যাডভোকেটস আছি তারা সেই কাজে আপনাদেরকে হেল্প করব, যাতে আপনাদের ভয়েসটা আপনাদের হয়ে আমরা বিফোর জাস্টিস রেইজ করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। সর্বোপরি আমাদের সমাজকে শোধন করার জন্য, পিউরিফিকেশনের জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই চলবে এবং যাতে প্রত্যেকটা মানুষ ওই বলছি এফিকেসাস এবং এক্সপিডিশাস রেমেডি পায়, কিন্তু সেই রেমেডিটা ভুল পথে, এফিকেসাস আর এক্সপিডিশাস রেমেডি যেন ভুল পথে না হয়, সঠিক পথে হয়, সেটাও কিন্তু আমরা দেখব। সেটাও আমরা হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসাবে সেটা আমরা দেখব। অবশ্যই, এবং দেখছেন আপনারা।
অবশ্যই কারো যাতে কেউ যাতে হুম ডিপ্রাইভ না হয়। এই যে বেসিক নিডস মানুষের রুটি কাপড়া মাকান, এটাও তো একটা বেসিক হুম নিডস, তাই এগুলো তো। থেকেও মানুষ যাতে বঞ্চিত না হয়, এগুলো আমাদের হুম দেখা উচিত। যে কোনো মানুষের সোশ্যাল সিকিউরিটি, তার যে শুধু বাঁচাটা ইম্পর্টেন্ট নয়, রাইট টু লাইফ ইম্পর্টেন্ট নয়, রাইট টু লাইফ উইথ ডিগনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক। এবার ওই যে আমি এবং একদম তাদের শুরুতেই বললাম যে সম্মান ও মর্যাদা এই দুটো রক্ষা করাও দরকার। একদম 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 আপনি যদি হুম আবার বারবার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর কথা বলছি, কারণ এর আন্ডারেই তো আমরা চলছি। এই গাইডলাইন্স, এই যে হুম 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 30টা আর্টিকেল আছে, সেই আর্টিকেলের গাইডলাইন্স অনুযায়ী আমরা চলছি। সেখানে সোশ্যাল সিকিউরিটি একটা ম্যাটার। সোশ্যাল সিকিউরিটির মধ্যে কিন্তু তার যে রাইট টু লাইফ উইথ ডিগনিটি, তার এমপ্লয়মেন্ট গ্যারান্টি, সেটাও একটা হুম ম্যাটার। হুম সে যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সে যাতে সমস্ত কিছু, তার চিকিৎসা, তার মেডিকেল এইগুলো ঠিকঠাক ভাবে পায়, সেই তার যে সে রেমেডি পায় ঠিকঠাক করে, সেটাও দেখা দরকার। তার মেডিকেল এক্সপেন্সেস গুলো বা যার ট্রিটমেন্ট যাতে সঠিকভাবে হয়, সেটা যাতে সে পায়। সে কার থেকে পাবে? হুম সে তো হুম গভর্নমেন্টের থেকে সেটা পাবে। গভর্নমেন্ট যাতে সেই সেই ব্যাপারগুলো দেখে, সেক্ষেত্রে ওয়েলফেয়ার স্কিমের দরকার, সেই ওয়েলফেয়ার স্কিম গুলো যাতে করে। বিশেষ করে হুম শিক্ষা হুম স্বাস্থ্যের ক্ষেত্রে দরকার। আমরা রাইট টু এডুকেশনের কথা বলছি, আমরা বলছি হ্যাঁ রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু এভরি চিলড্রেন ফ্রম 6 to 14। হুম তাহলে প্রত্যেকটা মানুষের ফ্রি এডুকেশন এবং কম্পালসারি এডুকেশন দরকার, যাতে স্কুল ছুটের সংখ্যা না হয়, যাতে চাইল্ড লেবার না হয়, তৈরি হয়। না হয়। ঠিক, শিশুদের হাতে যাতে একদমই তাই। কাপপ্লেট না থাকে, শিশুদের হাতে যেন হাতুড়ি না থাকে, শিশুদের হাতে যেন বই খাতা থাকে, বই খাতা থাকে। এবং পেনটা, ঠিক। তাদের পেনটাই তাদের, আমি বারবার করে বলি যে পেনটাই যেন তাদের AK-47 হয়, হুম এটা দেখা দরকার। ঠিক এবং প্রত্যেকটা ঠিক। মানুষ যাতে সঠিক চিকিৎসা পায়, যাতে তাদের চিকিৎসার কোয়ালিটিটাও যেন অ্যাবিসমাল কোয়ালিটি না হয়। হুম গভর্নমেন্ট হসপিটালগুলোর অবস্থা যেন ডিসমাল কন্ডিশন না হয়। আর সত্যিকারে গভর্নমেন্ট হসপিটালে যেন মানুষের চিকিৎসা হয়। দেখা যায় মানুষের চিকিৎসার জায়গায় মানুষ চিকিৎসা পাচ্ছে না, বেড পাচ্ছে না, সেখানে কুকুরের ডায়ালিসিস না হয়, সঠিকভাবে মানুষের চিকিৎসা হয়। সেই জন্য সরকারকে আরো বাস্তববাদী হতে হবে। মেডিকেল কলেজ খুললে হবে না, সেই কলেজগুলোতে পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, সেইখানে রোগীরা ঠিক। যথাযথ শুধু ভর্তি হলেই তো হবে না, সঠিক চিকিৎসা দরকার না? সেই সঠিক চিকিৎসা চিকিৎসা পাচ্ছে কিনা পাচ্ছে কিনা। সেই। ডাক্তারদের হুম শুধু আন্দোলন করলেই হবে না, মানবিক হতে হবে। কারণ সেই। মানুষের পুলিশের সম্বন্ধেও যেমন মানুষের একটা খারাপ ধারণা রয়েছে, ডাক্তারদের সম্পর্কেও কিন্তু সাধারণ মানুষের ধারণা ভালো নয়। ভালো নয়। বিভিন্ন ভাবে তাদের সেই। বিহেভিয়ার, তাদের অনেক পোলাইট হতে হবে, অনেক মোডেস্ট হতে হবে, তাদেরকে হ্যাঁ হ্যাঁ। বিহেভিয়ার ভালো তবে করতে হবে, পেশেন্টদেরকে ভালোও আছে, বুঝতে হবে। ভালোও আছে, অনেক অনেক ভালো আছে। তো আছে, কিন্তু সরকারি হসপিটালের সমস্যাটা হচ্ছে কি, আমরা রাইটটা বুঝি, আবার বলছি রাইটটা বুঝছি না। ওই ফ্রি এর পরিষেবা ওরা মনে করছে ওরা ফ্রি এ পরিষেবা দিচ্ছে, ওদেরকে তো রেমুনারেশন প্রোভাইড করা হচ্ছে, নার্সদের সেই। রেমুনারেশন প্রোভাইড করা হচ্ছে। কেন? কারণ হুম পেশেন্টদের সরকার কেন রেমুনারেশনটা দিচ্ছে? রেমুনারেশন বাড়ানোর জন্য তোমরা প্রতিবাদ করছো, তা তোমাদের ট্রিটমেন্টের কোয়ালিটি তোমরা বাড়াতে পারছো না, তোমরা পেশেন্টদেরকে সঠিকভাবে চিকিৎসা করতে পারছো না, সেই সেই। পেশেন্টরা বেড পাচ্ছে না, পেশেন্টরা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না। বেডগুলো আগে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল হসপিটালে রোগী কল্যাণ সমিতি ছিল, এখন জানি না কি আছে, বেডও ঠিকঠাক ভাবে পরিষ্কার হয় না। সেই হুম অপরিচ্ছন্ন বেডে একটা রোগীকে ডিসচার্জ করে সেই আনটাইডি বেডে আবার দেখা যাচ্ছে আরেকটা পেশেন্ট ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে তার হাইজিনিক যে সমস্যা সেগুলো হয়ে যাচ্ছে। মানে সেই সেই। ফ্রি সেইগুলো ট্রিটমেন্টটা একটু যেমন ফ্রি দেখতে হচ্ছে, হবে। হ্যাঁ হ্যাঁ। দেখতে হুম। হবে। এবার পরিষেবা দেওয়ার হ্যাঁ সময় হ্যাঁ। বুঝতে হবে আমরা পরিষেবা দিচ্ছি, আমরা ফ্রিতে পরিষেবাটা দিচ্ছি, যেন এই টাকাটা তো ঠিকঠাক দেওয়া হয়। হুম ঠিক হয়, কারণ এই টাকাটা তো গভর্নমেন্ট হুম তাদেরকে বেয়ার করছে না, তাদেরকে দিচ্ছে। তাহলে হুম। গভর্নমেন্ট যখন তাদেরকে ঠিকই। দিচ্ছে, তাদের শিক্ষা স্বাস্থ্য যাতে ঠিকঠাক ভাবে তারা পায়, ঠিকঠাক সঠিক পরিষেবা হুম। পায়, এটা তো গভর্নমেন্টের দায়িত্ব, গভর্নমেন্টের হুম নৈতিক দায়িত্ব। যারা ট্যাক্স পেয়ার, সাধারণ মানুষ, তারা যাতে তাদের পরিষেবাটা ঠিকঠাক করে পায়, সেটা তাদের ঠিকই। বেসিক অ্যামিনিটিস গুলো যাতে পায়, সেটা তো দায়িত্ব। সেমনি শিক্ষা স্বাস্থ্য শুধু ফ্রি দিলে হবে না, ফ্রিটা ফ্রি এর মতো হয়ে যাচ্ছে। কোয়ালিটি, শিক্ষার ক্ষেত্রে কোয়ালিটি কোয়ালিটিটাও বাড়াতে হবে। থাকতে হবে। হ্যাঁ আপনি হ্যাঁ। দেখুন যে গভর্নমেন্ট স্কুলে ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে, সিবিএসসি আইসিএসসি স্কুলে সব ছাত্রী হুম। সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? সেই। মানে শিক্ষার মান সেইভাবে কমে যাচ্ছে, অ্যাবিসমাল কোয়ালিটি হয়ে যাচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে। সেটা যাতে না হয় দেখতে হবে। দেখতে শুধু হবে। হ্যাঁ। ফ্রি হলে হবে না, যাতে কোয়ালিটি বজায় থাকে, সেটা স্বাস্থ্যের ঠিক। ক্ষেত্রেও বজায় রাখতে হবে, শিক্ষার ক্ষেত্রেও বজায় রাখতে হবে। পরিষেবাটা বজায় যাতে রাখতে হবে। সুপিরিয়র, হ্যাঁ। পরিষেবাটা যাতে সুপিরিয়র কোয়ালিটির হয়, সেই দিকে নজর রাখতে হুম। হবে। ঠিক ঠিক। একদমই তাই।
আচ্ছা, আজকে আমাদের মোটামুটি শেষ করতে হবে আড্ডা, মানে এই প্রসঙ্গ তো শেষ মানে হয় না, কারণ অনেক কিছু থাকে আলোচনার মধ্যে। তো তবু আবার একটা শুরু করার জন্য আজকে শেষ করতে হবে। মানে আমরা এটা ক্রমশ বলেই রাখলাম যে একদম পরবর্তীতে আমরা অন্তরে আবার অতৃপ্তি হবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। শেষ হয়ে হইল না শেষ, একদমই তাই। আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ জানাই, আপনি এসেছেন, এতটা সময় দিয়েছেন, এত ব্যস্ত মানুষ আপনি। অনেক ধন্যবাদ। Semper Gratus, madam. Always thankful and faithful. খুব ভালো থাকবেন, I অবশ্যই hardly যোগাযোগ reciprocated থাকবে the এবং same. খুব ভালো থাকবেন। শুভরাত্রি জানাই। শুভরাত্রি।